আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? সাউন্ড কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ওয়ালাইকুম আসসালাম স্যার, ক্লিয়ার আছে। ক্লিয়ার আছে, ওকে। আসসালামু আলাইকুম স্যার। জি স্যার, ক্লিয়ার। ওকে, তাহলে চলেন আমরা শুরু করি। আমাদের আজকে হচ্ছে লেকচার 3। লেকচার 1 2 পড়ছেন? জি স্যার। জি স্যার। ওকে, ভালো মতো লেকচার 1 2 পড়বেন, তারপর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ করবেন, যে কোনো একটা বই একটু ভালো মতো পড়বেন। ওকে, তাহলে শুরু করি, চলেন আমরা লেকচার 3। লেকচার 2 তে আমরা মূলত হার্ডওয়্যার নিয়ে পড়াশোনা করছি। লাস্ট টপিক কি ছিল পড়াইছি, খেয়াল আছে কারো? লেকচার 2 তে হার্ডওয়্যার। হ্যাঁ, হার্ডওয়্যার তো পুরাটাই লেকচার 2 তে ছিল, কিন্তু লাস্ট কোন টপিকটা পড়াইছি তাহলে আমি বুঝতে পারবো যে কোনো কিছু বাদ আছে কিনা। স্যার স্যার বোর্ড ডিভাইস, ডিজিটাল ক্যামেরা, প্রিন্টার, এগুলা। বোর্ড স্যার ডিভাইস, বডি, ইনপুট আউটপুট ডিভাইস। ইনপুট আউটপুট ডিভাইস। আচ্ছা, সিপিইউ পড়াইছি, প্রসেসর। স্যার জি স্যার। সিপিইউ পড়াইছি। জি স্যার। জি স্যার, সিপিইউ প্রসেসর পড়ানো হয়েছে। সিপিইউ প্রসেসর সব পড়ানো হয়ে গেছে। জি ওকে, স্যার। জি তাহলে চলেন আমরা সফটওয়্যার নিয়ে শুরু করি। সফটওয়্যার নিয়ে আমাদের আজকে পড়াশোনা করতে হবে। ওকে, চলেন আমরা সফটওয়্যার নিয়ে পড়াশোনা করব। এখন ব্যাপার হলো, আমাদের কাছে কম্পিউটারে সব হার্ডওয়্যার আছে। এই হচ্ছে আমার সিপিইউ, এর সাথে আমাদের ইনপুট ডিভাইসগুলো আছে, পাশাপাশি আউটপুট ডিভাইসগুলো আছে। এখন আমি এই কম্পিউটারটাকে দিয়ে আমি হয়তোবা একটা কাজ করতে চাই। কি কাজ? এই কম্পিউটার দিয়ে আমি হয়তোবা একটা যোগ করাতে চাই, একটা এডিশন করাতে চাই। এখন দেখেন, আমার কম্পিউটারটা কিন্তু এই যোগ বা এডিশন বা বিয়োগ বা যে কোনো কাজ সে কিন্তু আগে থেকে করতে পারে না। কারণ অতীত আমলে আপনাকে পরীক্ষায় জিজ্ঞেস করতো যে নিচের কোনটি কম্পিউটারের বৈশিষ্ট্য, অথবা নিচের কোনটা কম্পিউটারের বৈশিষ্ট্য নয়। আমরা তখন উত্তর দিতাম যে কম্পিউটারের নিজের কোনো আইকিউ নাই, কম্পিউটার নিজে থেকে কোনো কিছু করতে পারে না। তার মানে দেখেন, আমি যে ওকে যোগ করা শেখাতে চাই, যোগ করা শেখানোর জন্য ওকে প্রথমে আমাকে দিয়ে দিতে হবে যোগ করার নিয়মটা, যে ভাই এইভাবে এইভাবে যোগ করতে হয়। এই যোগ করার নিয়মটা ওকে আমার দিয়ে দিতে হবে। তারপরে ধরেন আমি বিয়োগ করতে চাই, কম্পিউটারের ভেতরে আমাকে দিয়ে দিতে হবে বিয়োগ করার নিয়ম। আমি ধরেন কম্পিউটারকে দিয়ে একটা ট্রান্সলেশন করাতে চাই, আমার ওর ভেতরে আগে থেকেই দিয়ে দিতে হবে ট্রান্সলেশন করার নিয়মটা। এই যে রুবেল রানা স্যার আপনাদেরকে ট্রান্সলেশন নিয়ম পড়ায় না, ডিটেলস যত বড়ই হোক খুব সহজে ট্রান্সলেট করতে পারবেন। তো সেই ট্রান্সলেশন রুবেল রানা স্যারকে দিয়ে না, আমরা ট্রান্সলেশনটা করাতে চাই এই কম্পিউটারটা দিয়ে। তাহলে সেই ট্রান্সলেশন করার সেই ম্যাজিক নিয়ম এই কম্পিউটার আমাকে আগেই দিয়ে দিতে হবে। তার মানে কম্পিউটারকে দিয়ে আমি যেই কাজই করাই না কেন, আগে থেকেই কম্পিউটারে সেই কাজটা কিভাবে করতে হয়, সেই কাজটা করার স্টেপ বাই স্টেপ ধাপ বা নিয়ম কম্পিউটারের ভেতরে আগে থেকে আমাকে দিয়ে দিতে হবে। এই যে আমরা বলতেছি কোন একটা কাজ করার স্টেপ বাই স্টেপ প্রসেস অথবা রুলস, কোন একটা কাজ করার যে ধাপ ভিত্তিক নিয়মগুলো, যে কোনটা আগে করব কোনটা পরে করব, এই ধাপ ভিত্তিক নিয়ম বা স্টেপ বাই স্টেপ প্রসেস, এটাকে বলা হয় অ্যালগোরিদম। কোন একটা কাজ করার স্টেপ বাই স্টেপ প্রসেস কে বলা হয় অ্যালগোরিদম। যেমন ধরেন আপনি ভাত রান্না করবেন, আপনি তো প্রথমেই পাতিলে চাল নিবেন, তারপরে চালটাকে গরম করবেন, এরপরে নিয়ে তার পানি ঢালবেন না। প্রথমে কি করবেন? পাতিলে পানি নিবেন, এটা হচ্ছে নিয়ম, তারপরে পানির ভেতরে চাল দিবেন, তারপরে এটাকে গরম করবেন। এই যে স্টেপ বাই স্টেপ নিয়ম, এই স্টেপ বাই স্টেপ নিয়মটাকে বলা হয় অ্যালগোরিদম। অ্যালগোরিদম সবার কাছে ক্লিয়ার কিনা? ব্যাপারগুলো একটু জটিল, বাট মাথায় ঢুকতেছে কিনা? জি জি স্যার। স্যার। ক্লিয়ার। তাহলে অ্যালগোরিদম ক্লিয়ার। ওকে, শুরুতে এখন কমপ্লিশন ভালো না। এখন এই অ্যালগোরিদমটাকেই, অন্য কিছুকে না, অ্যালগোরিদমটাকেই আমি যদি চার্ট আকারে দেখাই, অ্যালগোরিদমটাকে আমি প্রকাশ করতে চাই চার্ট আকারে। অ্যালগোরিদমকে হ্যাঁ, আমি যখন চার্ট আকারে প্রকাশ করব, তখন সেই চার্টের নাম হবে ফ্লো চার্ট।
কোন একটা কাজের নিয়মকে লিখে প্রকাশ করার চেয়ে চার্ট আকারে প্রকাশ করলে ব্যাপারটা একটু সহজ মনে হয়। অ্যালগোরিদমকে যখন আমরা চার্ট আকারে দেখাবো তখন তার নাম হবে ফ্লো চার্ট। আশা করি এটুকু ক্লিয়ার। তাড়াতাড়ি তো আমি কাতিল ভাই মিউট করেন। পাশে ঢুকে যাই। ভাই আমরা একটু মিউট থাকি, শাহিন ভাই কথা আমরা বলতেছেন। কোশ্চেন করার সময় আনমিউট হব। সবাই উনি কথা বললে কেন? কমন সেন্স নেই, ক্লাসে ঢুকে যে একটু মিউট করে থাকবে। ওকে, হ্যাঁ আবার আনমিউট যাও। হয়। আগে আমি ওকে, আচ্ছা, তাহলে আমরা অ্যালগোরিদম বুঝে গেলাম, ফ্লো চার্ট বুঝে গেলাম। একটু মনোযোগ দিয়ে খেয়াল করবেন, কারণ পরীক্ষায় আপনি দেখবেন যে একটা স্টেটমেন্ট দিয়ে অপশনে অ্যালগোরিদম, ফ্লো চার্ট এরকম কাছাকাছি সব জিনিস থাকবে। কোনটা রাইট আনসার সেটা খুঁজে পেতে মাঝে মাঝে সমস্যা হয়। এই জন্য ক্লিয়ার পার্থক্যগুলো আমাদের বুঝতে হবে। এখন দেখেন, আমি এই যোগ করার নিয়ম, বিয়োগ করার নিয়ম, ভাত রান্নার নিয়ম, এই নিয়মটা আমি কম্পিউটারকে বোঝাতে চাই। কম্পিউটারকে যে আমি নিয়মটা বুঝাতে চাই, এই নিয়মটা আহ, এই নিয়মটা আমি বাংলা ভাষায় বুঝাইলে বা ইংরেজি ভাষায় বুঝাইলে কি কম্পিউটার বুঝবে? কম্পিউটার তো বুঝবে না। এই নিয়মটা কম্পিউটারকে বোঝাতে হবে যেই ভাষায়, সেই ভাষাটার নাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কম্পিউটারকে আমরা কাজটার নিয়ম বা অ্যালগোরিদমকে বোঝাবো, কিন্তু অ্যালগোরিদমটা বোঝাতে হবে কম্পিউটার বুঝতে পারে এমন ভাষায়। বাংলা ইংরেজি ভাষায় যদি আমি কম্পিউটারকে বোঝাই, ও বুঝবে না। কম্পিউটার যেই ভাষাটা বুঝতে পারবে সেই ভাষার নাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এই ভাষাটার নাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। কম্পিউটারকে আমি এইসব কাজের নিয়ম শেখাবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। ওকে, এখন এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি যখন নিয়মটা কোথাও লিখবো, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা দিয়ে, ভাষাটা দিয়ে আমি যখন কাজের নিয়মটা কোথাও লিখবো, তখন এই দুইটাকে একসাথে বলা হবে কোড। তাহলে ধরেন যোগ করার নিয়ম, যোগ করার নিয়ম আপনি আমি সবাই পারি। যোগ করার নিয়মটা আমরা বাংলা ভাষায় না লিখে আমরা লিখবো প্রোগ্রামিং এর ভাষায়। প্রোগ্রামিং এর ভাষায় যখন আমরা নিয়মটা লিখবো, সেই রিটেন অ্যালগোরিদম ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, রিটেন অ্যালগোরিদম ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। রিটেন অ্যালগোরিদম ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা কি বলা হয়? মূলত কোড। আপনি মোটামুটি শোনেন না, আপনার বন্ধু বান্ধব কোডিং করে। কোডিং করে মানে কি? তারা কোন একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, আপনি অনেক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম জানেন, আপনার বন্ধু বান্ধবের কাছ থেকে শুনছেন, নিজেও কাজ করছেন। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এইসব প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি কম্পিউটারকে কোন একটা কাজ বোঝাতে চান। কাজ বোঝানোর যে নিয়ম বা অ্যালগোরিদম, সেটাকে যখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখেন, এই লিখিত অ্যালগোরিদম ইন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেটাকে বলা হয় কোড। এই পর্যন্ত বুঝছেন কিনা আমাকে একটু বলবেন, কোনো কনফিউশন আছে কিনা? জি স্যার, বুঝছি। ফাইন, জি স্যার, চমৎকার। বুঝেছি। আরেকবার ওকে বলেন স্যার। ওকে, আরেকবার বলতে হবে? জি স্যার। তারা আর একবার সামারি করেন সংক্ষেপে। ওকে, সামারি কি এখন করবো না সবগুলো লিখে করব? আচ্ছা, এই পর্যন্ত সামারি করি। আমরা আসলে কি কি পড়ছি? কম্পিউটারকে আপনি কোন একটা কাজ কম্পিউটারকে দিয়ে করাতে চাচ্ছেন। কম্পিউটার তো ভাই কাজটা করতে পারে না, কিন্তু আপনি চাচ্ছেন কম্পিউটারকে দিয়ে কাজটা করাতে। তাহলে কম্পিউটারকে ওই কাজ করার নিয়মটা কম্পিউটারের ভেতরে দিয়ে দিতে হবে। এখন কাজ করার নিয়মটা যে আমি কম্পিউটারের ভেতরে দিব, ওই নিয়মটা তো আমার জানা থাকতে হবে। আমি যদি কাজটার নিয়ম না জানি, তাহলে আমি সেই নিয়মটা কম্পিউটারের ভেতরে কি করে দিব? কম্পিউটার কিভাবে কাজ করবে? এই যে কাজ করার মূল নিয়ম বা কাজ করার যে ধাপ, কোন কোন পার্ট আগে করব, কোন পার্ট পরে করব, এই ধাপ বা নিয়মটাকে বলা হয় অ্যালগোরিদম। ক্লিয়ার কিনা? যাদের কোয়েশ্চেন ছিল শুধু তারা বলবেন। অ্যালগোরিদম ক্লিয়ার? অ্যালগোরিদম ক্লিয়ার। এখন ক্লিয়ার এই স্যার। অ্যালগোরিদমটাকে কিছু বলছেন? অ্যালগোরিদমটাকে আমি যদি চার্ট আকারে প্রকাশ করি,
তখন সেটাকে বলা হবে ফ্লো চার্ট। ওকে, এখন এই অ্যালগোরিদমটা অর্থাৎ কাজ করার নিয়মটা আমি শিখলাম, বাট আমি শিখে আমার ভেতরে রেখে দিলে তো লাভ নাই। এই নিয়মটা এখন কম্পিউটারের ভেতরে দিয়ে দিব। কম্পিউটারের ভেতরে যে দিব, কম্পিউটারের ভেতরে আমি বাংলা ভাষা আমি পারিও দেখে বাংলা ভাষায় তো কম্পিউটারের ভেতরে এই নিয়মটা দিতে পারবো না। কম্পিউটারের ভেতরে এই নিয়মটা আমাকে দিতে হবে কম্পিউটার জানে এমন ভাষায়। কম্পিউটার যেই ভাষাটা জানে বা বুঝে সেটাকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ওকে, এখন আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে কম্পিউটারকে যে নিয়মটা দিব, দেওয়ার আগে আমি কোনো একটা জায়গাতে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে নিয়মটা যদি লিখি, কম্পিউটারের ভেতরে এখনো দেই নাই, কম্পিউটার এখনো কাজ করা শুরু করে নাই, আমি জাস্ট নিয়মটাকে কম্পিউটারের ভাষায় কোনো একটা জায়গায় লিখে যদি রাখি, এই লিখিত অ্যালগোরিদম, লিখিত নিয়ম কোন ভাষায়? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এই লিখিত নিয়মটাকে বলা হয় কোড। এইটুকু ক্লিয়ার কিনা? যারা কোশ্চেনটা করছিলেন শুধু তাদের জন্য বলতেছি, তারা একটু জানাবেন ক্লিয়ার কিনা। ক্লিয়ার স্যার। ক্লিয়ার, ওকে। তাহলে লিখিত নিয়ম বা লিখিত কাজের স্টেপগুলোকে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখলে তাকে বলা হয় কোড। ওকে, আমি এখন নিয়ম কানুন লিখে রাখছি যে কিভাবে কি করতে হয়। লিখে না রেখে আমি এটা যদি কম্পিউটারের ভেতরে দিয়ে দিই যে কম্পিউটার, তোর ভেতরে আমি এই লিখিত নিয়মটা দিয়ে দিলাম, তুই এখন কাজ কর, তুই এই নিয়ম ফলো করে এখন কাজ করবি। লিখে রাখি নাই, আমি এটা ওর ভেতরে দিয়ে দিছি। যখন সে কাজ করা শুরু করবে তখন তাকে বলা হবে প্রোগ্রাম। যখন সে কাজ করা শুরু করবে তখন তাকে বলা হবে প্রোগ্রাম। তাহলে প্রোগ্রাম হচ্ছে এই যে কোড। প্রোগ্রামটা কি জিনিস? কোড। যখন সেটা কম্পিউটারের ভেতরে চলে গেছে তখন সেটাকে বলা হবে, সেই কোডটাই যখন আমি লিখে রাখছি তখন সেটা কোড, আর যখন কম্পিউটারের ভেতরে দিয়ে দিছি তখন সে হচ্ছে প্রোগ্রাম। একটু সহজ করে বলি, ধরেন আমি একটা কিছু রান্না করতে চাই, রান্না করার নিয়মটা, ধরেন আমি কি রান্না করতে চাই, আমি একটা ফিশ কারি তৈরি করতে চাই। এই ফিশ কারি বা মাছের তরকারি রান্নার নিয়মটা কোনো একটা বইয়ের মধ্যে লিখা, রেসিপির বইয়ের মধ্যে লিখা আছে। এই যে রেসিপির বইয়ের ভেতরে রান্নার নিয়মটা লিখা আছে, এই লিখিত নিয়মটাকে বলা হয় কোড। এরপরে এই যে রেসিপির বইয়ে লিখে নিয়মটা আমি যখন পড়বো, পড়ার পরে নিয়মটা আমার মাথার ভেতরে চলে যাবে, আমার মাথার ভেতর লিখিত নিয়মটা চলে গেল। এরপরে আমার এই লিখিত নিয়ম দেখার দরকার নেই, আমার মাথার মধ্যে চলে গেছে, লিখিত নিয়মটা আমার মাথার মধ্যে চলে গেছে। এরপরে দেখেন আমি কিন্তু ওই বই আমার আর দরকার নাই, আমার মাথার ভেতর নিয়মটা চলে গেছে, সেই নিয়মটা ফলো করে আমি এখন না দেখেই রান্না করতে পারবো। আমার মাথায় কিন্তু অন্য কিছু যায় নাই, ওই বইটার মধ্যে যা যা লেখা ছিল তার একটা কপি আমার ব্রেনের মধ্যে চলে গেছে। তো যখন বইয়ের ভেতরে ওই নিয়মটা লেখা ছিল তখন ছিল সে কোড, আর যখন ওই বইয়ের লেখা নিয়মটাই আমার ব্রেনের মধ্যে চলে গেছে এবং সেটা অনুযায়ী আমার হাত পা কাজ করতেছে, আমি যে মাছটা রান্না করব আমি কিন্তু প্রথমেই তেল না দিয়ে মাছ দিব না, প্রথমে তেল ঢালবো তারপরে মাছ ঢালবো। প্রথমে যে তেল ঢালতে হবে সেই নিয়ম কিন্তু আমার মাথার মধ্যে চলে আসছে, বইয়ে আর নাই, সে বই থেকে আমার মাথার মধ্যে চলে আসছে। ঠিক তেমনি এই যে নিয়মগুলো যখন কম্পিউটারের ভেতরে চলে যায় এবং সেটা অনুযায়ী কম্পিউটার কাজ করে তখন তাকে প্রোগ্রাম বলে। জাস্ট লিখে রাখছে নিয়মটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে, তখন সে কোড। আর এই কোডটাই যখন কম্পিউটারের ব্রেইনে চলে গেছে এবং সেইটা অনুযায়ী কম্পিউটার ফাংশন করা শুরু করছে তখন তাকে বলা হয় প্রোগ্রাম। কি বলছি বুঝছেন কিনা একটু বলবেন আমাকে, কেউ না বুঝলে জি সেটা স্যার, আমাকে বুঝেছি। বলবেন। বুঝছেন? আর আমাকে বলেন তো কম্পিউটারের ব্রেইন কোনটা? সিপিইউ। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষা আসা কোশ্চেন, বাংলাদেশ ব্যাংক এডি 2022-এর কোশ্চেন। কম্পিউটারের ব্রেইন কোনটা? এডি 22 অথবা অফিসার 22, বাংলাদেশ ব্যাংকের কোশ্চেন, কম্পিউটারের ব্রেইন কোনটা? সিপিইউ বা সিপিইউর অপর নাম কি জানো? সিপিইউ কার কি নামে ডাকা যায়? প্রসেসর। প্রসেসর নামে ডাকা যায়, রাইট? তো পরীক্ষা প্রসেসর অপশনটা ছিল আর কি। ওকে, এখন দেখেন, এই যে অ্যালগোরিদম, এখানে কি স্টেপ বাই স্টেপ প্রসেসটা আছে?
প্রথমে আমি মাছ ভাজি করতে চাইলে প্রথমে তেল ঢালবো, তারপরে মাছটা দিব, এরপরে মাছটা নাড়বো, এরপরে ভাজা মাছটা উল্টে খাবো। এই যে স্টেপগুলো আছে, প্রতিটা স্টেপকে বলা হয় ইনস্ট্রাকশন। প্রতিটা স্টেপকে কি বলা হয়? অ্যালগোরিদম। এর মধ্যে তো অনেকগুলো স্টেপ আছে, কোনটা আগে কোনটা পরে, কোনটা পরে কোনটা পরে। অ্যালগোরিদমের গাছ লাগিয়ে এই এক অ্যালগোরিদমের বিঘে দিকে জায়গা তুই এ ভাই আমরা মিউট থাকি। পুরো ওই দিয়ে এক হাতে অ্যালগোরিদম কে স্যার? প্রোগ্রামটা পরে লিখি। প্রোগ্রামটা নিচে লিখি, আগে ইনস্ট্রাকশন সম্পর্কে লিখি। ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশনটা কি? ইনস্ট্রাকশনটা হচ্ছে অ্যালগোরিদমের অ্যালগোরিদমের প্রতিটি প্রতিটি স্টেপ কে ইনস্ট্রাকশন বলে। ইনস্ট্রাকশন বলে। অ্যালগোরিদমের ভিতরে প্রতিটা নিয়ম, কয়েকটা নিয়ম মিলে তো একটা কাজ হচ্ছে, প্রতিটা ধাপ, কাজের প্রতিটা ধাপকে ইনস্ট্রাকশন বলা হয়। আচ্ছা, আর প্রোগ্রামটা তো বলেই ফেলছি। এখন দেখেন, পরের পেজে চলে যাই, জায়গার তো আর আমাদের অভাব নাই। এখন আসেন আমরা প্রোগ্রাম সম্পর্কে লিখতে চাই, বা কোডকেও যদি আমরা একটু ডিফাইন করি। কোড কি আমাকে একজন বলেন তো ভাই, কোড কি যেন ছিল? তো ব্রেন থেকে বলেন, ব্রেনে যেটুকু আছে না দেখে। কোড যেন কি ছিল ভাই? একজন বললেই হবে। অ্যালগোরিদম আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মিলে কোড। হ্যাঁ, অ্যালগোরিদম আর প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মিলে কোড। যেমন ধরেন আপনার কাছে একটা গরুর রচনা আছে, গরুর রচনার মধ্যে কি কি আছে? ইংরেজি বাংলা ভাষা আছে, আর গরু সম্পর্কে ব্যাখ্যা আছে। গরু সম্পর্কে ব্যাখ্যাটা ভাষায়িত হয়েছে বাংলা ভাষা দিয়ে। ঠিক তেমনি আমার যে কাজের নিয়ম বা অ্যালগোরিদম আছে সেটা ভাষায়িত হয়েছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে। আচ্ছা, আর অ্যালগোরিদমের মধ্যে কি থাকে বলেন তো ভাই? অনেকগুলো স্টেপ থাকে, প্রতিটা স্টেপকে কি বলে অ্যালগোরিদমের? ইনস্ট্রাকশন। ইনস্ট্রাকশন। রাইট। তাহলে আমরা কোডের ডেফিনেশন পরীক্ষার অপশনে যেভাবে থাকে সেভাবে একটু লিখি। সেট সেট অফ ইনস্ট্রাকশনস। ইনস্ট্রাকশনের সেটকে বলা হয় মূলত কোড। আর ইনস্ট্রাকশনের সেট মিলে কি হবে? অ্যালগোরিদম হবে আসলে। তাহলে এই সেট অফ ইনস্ট্রাকশন, যেটা কিনা রিটেন ভার্সনে আছে, লিখিত অবস্থায় আছে বাট ফাংশনেটিং অবস্থায় নাই, এই সেট অফ ইনস্ট্রাকশন যেটা রিটেন অবস্থায় আছে তাকেই বলা হয় মূলত কোড। আর এই সেট অফ ইনস্ট্রাকশন যেটার ভেতরে রিটেন অবস্থায় আছে, কোন ভাষায় রিটেন আছে? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে রিটেন আছে। ঠিক আছে, মূল নিয়মটা হচ্ছে অ্যালগোরিদম, আর সেটা রিটেন অবস্থায় থাকলে সেটাকে আমরা বলতেছি কোড। ওকে, এইবার আসেন আমরা প্রোগ্রামের ডেফিনেশনে আসি। প্রোগ্রামের ডেফিনেশনে কি থাকবে? কোডটাই থাকবে কম্পিউটারের ব্রেইনের ভেতরে, এবং সেইটা অনুযায়ী কম্পিউটার কাজ করবে। সেটাকে পরীক্ষার ভাষায় যদি আমরা লিখতে চাই, সেটা হচ্ছে সেট অফ ইনস্ট্রাকশনস। সেট অফ ইনস্ট্রাকশনস দ্যাট টেল বা ডেসক্রাইব, আচ্ছা বলি, দ্যাট tells a computer what to do and how to do. তাহলে দেখেন এই সেট অফ ইনস্ট্রাকশন, নিয়ম কানুনের সেটটা। ঠিক আছে, সেট বলতেছি কেন? কারণ কোনো কাজ করার জন্য 5টা নিয়ম থাকতে পারে, কোনো কাজ করার জন্য 20টা নিয়ম থাকতে পারে। তাহলে 5টা নিয়ম দিয়ে যেহেতু একটা কাজ হচ্ছে, ওইখানে এক সেট মানে 5টা। আবার অন্য কোনো কাজ করার জন্য 20টা নিয়ম দরকার হচ্ছে, 20টা স্টেপ দরকার হচ্ছে, 20 স্টেপ পার হলে কাজটা শেষ হয়। সেখানে 20টা স্টেপ মিলে আসলে একটা সেট। আচ্ছা, এই সেট অফ ইনস্ট্রাকশনস দ্যাট টেলস আ কম্পিউটার, যেটা একটা কম্পিউটারকে বলতেছে। কম্পিউটারকে যে বলবে, বলার জন্য কম্পিউটারের ভেতরে আগে তাকে যাইতে হবে। আমি কাগজে লিখে রাখলে সেটা তো কম্পিউটারকে বলতে পারবে না।
ওই কাগজের লিখা জিনিসটা কম্পিউটারের ভেতরে দিতে হবে আমার। তখন ওই সেট অফ ইনস্ট্রাকশনটা বলবে একটা কম্পিউটারকে হোয়াট টু ডু, কি করতে হবে, অ্যান্ড হাউ টু ডু, কিভাবে করতে হবে। ওই ব্যাপারটাকে আমরা বলি প্রোগ্রাম। প্রোগ্রাম ব্যাপারটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলবেন। হ্যাঁ স্যার। জি আমি স্যার। পরে আবার সামারি করে দিব, ডোন্ট ওয়ারি। আচ্ছা, এখন আমি কোডটাই তো কম্পিউটারের ভেতরে দিয়ে দিব, তখন সে প্রোগ্রাম হবে। এখন এই কোড লেখার সময় কি আমাকে ইনস্ট্রাকশনগুলো লিখতে হবে, কাজের ধাপগুলো লিখতে হবে, এবং সেটা লিখতে হবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, রিটেন ইন, সংক্ষেপে লিখলাম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, পিএল। এখন আমি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে লিখবো, লিখার সময় আমি যদি অনেক এক্সপার্ট হই তাহলে আমি হয়তো বা ডিরেক্টলি লিখে ফেলতে পারি। আর যদি আমি অনেক এক্সপার্ট না হই তাহলে আমাকে একটু রাফ লিখতে হবে, পরে আমি সেটাকে একটু এডিট করব। আবার রাফ লিখতে গেলে আমরা হয়তো বা অনেক সময় একটু শর্টকাটও মারতে পারি, রাফই তো জিনিসটা, পরে ফ্রেশ করব। কোডটাই আমরা লিখার আগে যদি কোথাও রাফ করি, রাফে যদি এরকম বিভিন্ন শর্টকাট মারি, তখন সেই শর্টকাট মারা রাফ কোডটাকে বলা হয় সিউডো কোড। সিউডো কোডটা আসলে কিছুই না, রাফ কোড। আমি পরে ওইটাকে ফ্রেশ করব। আমি যদি কোথাও রাফলি একটা কোড করি, পরে ফ্রেশ করব। এবং রাফ করার সময় আপনি ঢাকা ডিএইচ এ কে না লিখে ডিএইচ কে লিখে রাখেন, চিরগংকে পুরা সিএইচআই ডাবল টি এ এইভাবে না লিখে সিটিজি দিয়ে লিখে রাখেন। ওরকম এই রাফ কোড যেখানে আপনি এরকম শর্টকাট টর্টকাট মারতে পারেন, সেই রাফ কোডটাকে বলা হয় সিউডো কোড। এবং সেই সিউডো কোডটা ফ্রেশ করার পরে যখন কম্পিউটারের ভেতরে দিব, তখন তার নাম হয়ে যাবে প্রোগ্রাম। ওকে, প্রোগ্রামের মাধ্যমে আমরা পুরো একটা কমপ্লিট কাজ করতে পারি। এখন আসি আমরা সফটওয়্যারের কাছে। সফটওয়্যার হচ্ছে এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি। সফটওয়্যার কি কিছুই না, সেট অফ প্রোগ্রামস। যেমন ধরেন যোগ করার একটা প্রোগ্রাম আছে, ওইখানে হয়তো বা 5টা ইনস্ট্রাকশন আছে, 5টা ইনস্ট্রাকশন ফলো করলে ও যোগ করে ফেলতে পারে। আবার ধরেন বিয়োগ করার আরেকটা প্রোগ্রাম আছে, ওইখানে হয়তো বা 10টা নিয়ম আছে, ওই 10টা নিয়ম ফলো করলে একটা বিয়োগ হয়ে যায়। এখন এই যোগ আর বিয়োগ মিলে আমরা একটা সফটওয়্যার তৈরি করতে পারি, অথবা যোগ বিয়োগ গুণ ভাগ এই 4টা জিনিস করার জন্য 4টা প্রোগ্রাম মিলে একটা সফটওয়্যার তৈরি করতে পারি। আবার এমনও হইতে পারে যে আমার কাজের জন্য খালি যোগ দরকার, বিয়োগের দরকারই নাই, তখন যোগ করার নিয়ম এই একটা প্রোগ্রামই একটা সফটওয়্যার হইতে পারে। তাহলে সেট অফ প্রোগ্রামস, সেট যেহেতু একটা জিনিসও একটা সেট হইতে পারে, 20টা জিনিসও একটা সেট হইতে পারে, কয়টাতে হবে এটা কাজের উপর ডিপেন্ড করবে। তাহলে আমরা কি বলতে পারি, সেট অফ প্রোগ্রামস মানে এক বা একাধিক প্রোগ্রামের সেট নিয়ে তৈরি হয় সফটওয়্যার। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলবেন, আমি আবার সামারি করে দিব, না হলে আপনার মাথায় প্রেসার জি তৈরি স্যার, হবে। ক্লিয়ার। ক্লিয়ার? জি ভাইয়া, বুঝেছি। ওকে, এবার আমি 1 মিনিট বা 2 মিনিটে সামারি তৈরি করে দিই। সামারিটা হচ্ছে, আমি ভাই কম্পিউটারকে একটা কাজ কম্পিউটারকে দিয়ে করাতে চাই, ঠিক আছে? কম্পিউটারকে দিয়ে আমি যদি একটা কাজ করাতে চাই, তাহলে কম্পিউটারকে আমার আগে একটা কাজটা কিভাবে করতে হবে, কম্পিউটার কিভাবে করবে সেই নিয়মটা ওকে আগে দিতে হবে। এই যে নিয়মটা তাকে দিতে হবে, এই নিয়মটাকে বলা হয় মূলত অ্যালগোরিদম। এখন এই অ্যালগোরিদম আমি ডিরেক্টলি যদি আমার বাংলা ভাষায় আমি দেই, ও তো বুঝবে না। এই অ্যালগোরিদমটা ওর ভেতরে আমাকে দিতে হবে কম্পিউটার বোঝে এমন ভাষায়। আর কম্পিউটার যেই ভাষাটা বোঝে তার কমন নাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি ওকে অ্যালগোরিদমটা দিব। ওকে দেওয়ার আগে ভাই আমার তো একটু কোনো এক জায়গায় লিখতে হবে। ওকে দেওয়ার আগে আমি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন নিয়মটাকে লিখব, এই লিখিত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে অ্যালগোরিদমটাকে বলা হয় হচ্ছে কোড। আর এই কোডের প্রতিটা স্টেপকে বলা হয় ইনস্ট্রাকশন। এখন আমি যদি ডাইরেক্ট ফ্রেশ করে ফেলতে পারি ভালো, ফ্রেশ করতে না পারলে আমাকে একটা রাফ করা লাগতে পারে, ওই রাফ কোডটাকে বলা হয় সিউডো কোড। এরপরে আমি ফ্রেশ করব, ফ্রেশ করে যখন আমি কোডটা হয়ে যাবে, তখন আমি এটা কম্পিউটারের ভেতরে দিয়ে দিব, এবং এটা তখন এক্সিকিউট করবে, কাজ করা শুরু করবে। যখন সে কাজ করা শুরু করবে তখন তার নাম হয়ে যাবে প্রোগ্রাম। আর এরকম এক বা একাধিক প্রোগ্রাম মিলে সফটওয়্যার। কারো কোনো কোশ্চেন আছে কিনা? কারণ কোশ্চেন থাকে অপশনে, না এরা স্যার। সবাই থাকে, তখন আমরা ভুল অপশন আনসার করে ফেলি অনেক সময়। সবাই পারবো তো? জি স্যার, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ওকে, আগাই চলেন।
না বুঝলে বলবেন, ব্যাপারগুলো কমপ্লেক্স, কেউ না বুঝলে একটু বলে ফেলবেন। স্যার রাপ কোডের আনাদার নেমটা কি লিখছেন? কোনটা ভাইয়া বুঝি নাই? রাপ কোড, রাফ কোড, হ্যাঁ। এর চেয়ে আরেকটা নাম লিখছেন, এটা কি লিখছেন? সিউডো কোড। থিওডোকোড। সিউডো মানে হচ্ছে নকল, সিউডো পোডা, তাই না? জি ভাইয়া। PSUDO, সিওডি, সিউডো কোড পেয়ে যাবেন। তো আমি যেগুলো লিখতেছি এগুলো সব আপনাকে PDF করে দিয়ে দিবে। আচ্ছা, এবার দেখেন আমাদের আসলে মূল ফ্যাক্টর কি, কাজ করার নিয়মটা, আর সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা। কারণ কাজ করার নিয়ম তো আমাদের আসলে, আমরা তো আর কাজ করব না, আমরা পরীক্ষা দিব, যেন কাজ করার নিয়ম বা অ্যালগোরিদম রিলেটেড কোয়েশ্চেন আমাদের আসে না, ওই জাস্ট ডেফিনেশন পর্যন্ত এনাফ। কিন্তু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থেকে দেখবেন অনেক কোয়েশ্চেন আসে। এখন আমরা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো নিয়ে পড়ব। আচ্ছা, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা আমাদের পড়তে হবে। এখন আপনারা সবাই উত্তরটা জানেন, কম্পিউটার কোন ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে? কম্পিউটারে কি কি থাকলে Programming কম্পিউটার আসলে বুঝতে পারে? মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ মানে 0 1 এইগুলো কম্পিউটার বোঝে, তাই না? তাহলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে কম্পিউটার যে ভাষাটা বুঝতে পারে সেটা আসলে মেশিন ল্যাঙ্গুয়েজ। মাপবো বলে বেশি খাই বলে তাই মাপবো এসে ছাড়বা, এবার তুই কাম করতে থাকবা। বেশি খাই তো ভাই গরম হয়েছে এগুলো খাওয়ান। এ ভাই, এগুলা কি করতেছেন আপনারা? উনি কে? আক্তার হোসেন সম্ভবত। ক্লাস দিলাম সবাইরে মিউট করে। আচ্ছা, কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজটা আসলে বুঝতে পারে, আমি কম্পিউটারকে যোগ করার কথা বা ভাত রান্না করার কথা বা মাছ ভাজি করার কথা বাংলায় বললে আসলে বুঝবে না, ওরা আমি মাছি ভাজি করতে বলবো, ওকে আমি ভাজা মাছ উল্টে খাওয়া শেখাবো, কিন্তু সবকিছু শেখাবো ওকে 0 আর 1 দিয়ে। 0 আর 1-এর যেই ভাষা, সেই ভাষাটার নাম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। ম্যাটাফোরিক অর্থে কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে, বাট ইট ইজ আ ম্যাটাফোর। কম্পিউটার ওই গোল গোল 0 আর বাঁশের মতো থাকলে 1 এরকম বুঝে না। কম্পিউটার আসলে কারেন্টের প্রেজেন্সে, কারেন্টের উপস্থিতিতে একরকম বিহেভ করে, আর কারেন্টের অ্যাবসেন্সে ভিন্ন রকম বিহেভ করে। কারেন্টের প্রেজেন্সের বিহেভটাকে ম্যাটাফোরিক অর্থে আমরা বলতেছি 1, কারেন্টের অ্যাবসেন্সের বিহেভিয়রটাকে ম্যাটাফোরিক অর্থে আমরা বলতেছি 0। এখন কারেন্টের প্রেজেন্স অ্যাবসেন্স এই বিহেভিয়রটা নিয়ে যেই ভাষা তৈরি তার নাম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজে অ্যালফাবেট কয়টা আপনাকে জিজ্ঞেস করলে আপনি আনসার দেবেন 2টা, 0 আর 1। হোক ম্যাটাফোরিক, বাট সর্বজন স্বীকৃত ম্যাটাফোর, তো এই জন্য আমরা বলবো কম্পিউটার বুঝতে পারে 0 আর 1। এখন এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি আসলে করব কি? এই ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি আসলে অ্যালগোরিদমটাকে লিখবো, লিখার পরে কম্পিউটারের ভেতরে দিয়ে দিব। কম্পিউটারের ভেতরে দিয়ে দিলে বেটা তো প্রোগ্রাম হবে, আর দেওয়ার আগে লিখে রাখলে সেটা কোড হবে। এখন আমরা কোড নিয়ে চিন্তা করি, কম্পিউটারের ভেতরে ঢুকালে তো প্রোগ্রাম হবেই। এই যে কোডটা হবে মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে, আমি যখন কাজের নিয়মটা লিখবো, মাছ ভাজার নিয়মটা মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখবো, তখন তার নাম হবে কোড। আর সেই কোডটাকে বলা হয় মূলত অবজেক্ট কোড। আপনাকে পরীক্ষায় কোশ্চেন করবে, কম্পিউটার কোন ল্যাঙ্গুয়েজ বোঝে? আনসার দিবেন মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার কোন কোড বুঝতে পারে? আনসার দিবেন হচ্ছে অবজেক্ট কোড। কম্পিউটার অবজেক্ট কোডটা বুঝতে পারে। আবার আপনাকে কোশ্চেন করতে পারে যে মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখিত কোডকে কি কোড বলে? আপনার আনসার হবে অবজেক্ট কোড। ওকে, এই আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজ, তার অ্যালফাবেট, এই হচ্ছে তার কোড। ভালো কথা। এখন দেখেন, আমরা মাছ ভাজা এটা শেখাবো কম্পিউটারকে, যাতে আমাদের নিজেদের কষ্ট করতে না হয়, আমাদের কম্পিউটারই আমাদেরকে মাছ ভেজে দিতে পারে। তো যেই কম্পিউটার আমাদেরকে মাছ ভেজে দেয় ওটা কম্পিউটারই, কিন্তু ওই কম্পিউটারকে আমরা আদর করে রোবট বলি, বাট সেও আসলে কম্পিউটারই, রোবট কিছুই না, একটা কম্পিউটার। এখন দেখেন, এরকম কঠিন কঠিন কাজের কথা আমরা 0 আর 1 দিয়ে লিখাটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। 0 আর 1 দিয়ে লিখাটা আমাদের জন্য খুবই ডিফিকাল্ট। তাহলে আমরা কি করতে পারি? এই মেশিন ল্যাঙ্গুয়েজটাকে আমরা কম্পারেটিভলি একটু ইজি করতে পারি। কারণ কম্পিউটার তো মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে, খুব ভালো কথা, বাট আমাদের তো বুঝতে কষ্ট হয়ে যায়। এই জন্য আমরা মেশিন ল্যাঙ্গুয়েজটাকে আরেকটু ইজি ল্যাঙ্গুয়েজে পরিণত করব, আমাদের যাতে আমরা তো সহজে বুঝতে পারি। ব্যাপারটা একটু চিন্তা করে দেখেন, আমি তো কম্পিউটারকে বলবো যে ভাই তুই হয়ে মাছ ভাজ, কম্পিউটারকে বলতে হবে কম্পিউটারের ভাষায়। কম্পিউটারের ভাষায় বলবেটাকে আমি তো বলবো। আমি যদি ভাষাটা না পারি তাহলে আমি কম্পিউটারকে কেমনে বলবো?
আমি তো ভাই মেশিন ল্যাঙ্গুয়েজ 0 1 দিয়ে এত জিনিস লেখা আমার জন্য ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। তাহলে আমরা কি করতে পারি? মেশিন ল্যাঙ্গুয়েজটাকে একটু ইজি করতে পারি। মেশিন ল্যাঙ্গুয়েজটাকে আর একটু ইজি করব কিভাবে? যে কোনো কঠিন জিনিসকে ইজি করা হয় নেমোনিক্সের মাধ্যমে। যেমন ধরেন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির নাম আপনি মনে রাখতে পারেন না সহজে, আপনি কি করছেন? একটা নেমোনিক্স মনে রাখছেন, ফাইন্ডস। এফ আপনি এখন মনে রাখতেছেন আসলে কি ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ড না নরওয়ে, তারপর হচ্ছে ডেনমার্ক, সুইডেন। বাট কষ্ট লাগে মনে রাখতে পারেন না। সহজ করছেন কিভাবে? এই যে একটা ছন্দ বানায় ফেলছেন। এই ছন্দকে ইংলিশে বলা হয় নেমোনিক্স। ঠিক তেমনি মেশিন ল্যাঙ্গুয়েজ ভাই প্রচুর কঠিন, কম্পিউটার বুঝে ঠিক আছে, আমারও তো বুঝতে হবে। আমি না বুঝলে কেমনে কম্পিউটারের ভেতরে এটা ঢুকাবো? তাহলে আমাদের যেহেতু বুঝতে কঠিন লাগে, এই জন্য আমরা সহজ করার জন্য দিলাম এরকম নেমোনিক্স। আর মেশিন ল্যাঙ্গুয়েজের উপরে নেমোনিক্স প্রয়োগ করলে যেই ভাষাটা হয় তার নাম হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। সেই ভাষার নাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ভালোই বুঝতে পারে, সরি কম্পিউটার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বুঝে না, কম্পিউটার বোঝে শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ। ঠিক যেমন আপনাকে পরীক্ষার খাতায় যদি স্ক্যান্ডিনেভিয়ান 5টা কান্ট্রির নাম বলে, আপনি লিখে দিলেন ফাইন্ডস, এটা তো আপনার স্যার খাতা দেখেও বুঝবে না। ঠিক তেমনি কম্পিউটার বুঝতে পারে মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন ল্যাঙ্গুয়েজ আমাদের কঠিন লাগে বলে আমরা সেখানে নেমোনিক্স বা ছন্দ প্রয়োগ করে একটা সহজ ল্যাঙ্গুয়েজ বানিয়েছি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। কিন্তু কম্পিউটার বেটা তো এটা বুঝবে না। এখন আপনি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে যদি কোড লিখেন, এই কোড কম্পিউটার বুঝবে না। আর যেই কোডই কম্পিউটার বোঝে না, সেই কোডের নাম হয়ে যায় সোর্স কোড। স্যার হ্যাঁ, কোশ্চেন থাকলে বলেন ভাইয়া। স্যার বুঝলাম না, একটু নেমোনিক বুঝলেন না? না, আবার সামারাইজ। সরি, কে বলতেছেন? আপনার সাথে কথা বলি তাহলে বুঝাই দিব। নাম বলেন। আবির আবির আবির, আচ্ছা। আবির, আপনার মনে করেন স্ক্যান্ডিনেভিয়ান 5টা কান্ট্রির নাম মনে রাখা আপনার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোর অরিজিনাল নাম যদি আপনি পরীক্ষার খাতায় লিখতে পারেন, তাহলে পরীক্ষার খাতায় স্যার লেখাটা বুঝতে পারে। কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির নাম এটা আপনার জন্য বোঝা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাই না? বাট আপনাকে এই নিয়মটা কান্ট্রিগুলোর নাম মুখস্থ করে পরীক্ষার খাতায় লিখতে হবে, বাট আপনি পারতেছেন না। এই জন্য আপনাকে সহজে বোঝানোর জন্য আমরা একটা নেমোনিক্স প্রয়োগ করলাম, যাতে আপনি সহজে বোঝেন, ঠিক আছে? এই যে নেমোনিক্স প্রয়োগ করার কারণে 5টা কান্ট্রির নাম এরকম ফাইন্ডসের মধ্যে চলে আসছে। ঠিক তেমনি এরকম অনেক জিনিস আছে না, এই আমরা এরকম ছন্দের মাধ্যমে মনে রাখি, এই ছন্দগুলাকে নেমোনিক্স বলা হয়। আগে এইটুকু বলেন, নেমোনিক্স ব্যাপারটা বুঝছেন কিনা? জি স্যার বুঝছি। নেমোনিক্স ব্যাপারটা বুঝছেন। এখন আমাদের কাছে মেশিন ল্যাঙ্গুয়েজ, পুরো ল্যাঙ্গুয়েজটাই, জাস্ট 5টা দেশের নাম না, পুরা মেশিন ল্যাঙ্গুয়েজটা আমাদের কাছে কঠিন লাগে। আমরা এটা সবাই 2 4 জন পারে, বাকি সবার কাছে কঠিন লাগতেছে। তাহলে বাকি সবাইকে ল্যাঙ্গুয়েজটা সহজে রপ্ত করার জন্য, আয়ত্ত করার জন্য পুরা ল্যাঙ্গুয়েজটার উপরে আমরা নেমোনিক্স মেরে দিলাম। এবং নেমোনিক্স মারার পরে পুরা ল্যাঙ্গুয়েজটা একটা ভিন্ন রূপ ধারণ করলো, এবং সেই ভিন্ন রূপ ধারণ করার ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এইটুকু বুঝছেন কিনা? জাস্ট 5টা দেশের নাম এখানে না, এখানে আমরা নেমোনিক্স প্রয়োগ করব কমপ্লিট একটা ভাষার উপরে। অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজটা আবার সরি, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হ্যাঁ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি হয়েছে? এটা আরেকটু বলেন স্যার। আচ্ছা, কে আপনার নাম বলেন? আবির আবির স্যার, আমি ও আবির। আবির। আবির ভাই, আপনি একটু ঠান্ডা মাথায় আমার কথাটা শোনেন। আচ্ছা ভাই, মেশিন ল্যাঙ্গুয়েজটা কে বুঝতে পারে বলেন তো? মেশিন ল্যাঙ্গুয়েজ কে বুঝতে পারে ভাই? আবির ভাই, কম্পিউটার। কম্পিউটার বুঝতে পারে। ওকে, চমৎকার কথা, কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। এখন কম্পিউটার বুঝতে পারে, বাট আপনি বুঝতে পারেন না। আপনার হ্যাঁ। পক্ষে কি কম্পিউটারকে কোনো কাজ করার কমান্ড দেওয়া আপনার পক্ষে কি সম্ভব? না। আপনি আমাকে একটা কাজের কমান্ড দিবেন, তাই না? আমি বাংলা বুঝি, বাংলা না, আমি ধরেন বুঝি, আরবি বুঝি, ঠিক আছে? আপনি আমাকে কমান্ড দিবেন কোন ভাষায় বলেন তো? আরবি ভাষা।
কিন্তু আপনি কি আরবি ল্যাঙ্গুয়েজ পারেন? না পারলে ভেরি গুড। আরবি পারি না। ল্যাঙ্গুয়েজ দিয়ে আমাকে আপনি কমান্ড দিবেন, আমি আপনার কাজ করে দিব। ক্লিয়ার? এটুকু ক্লিয়ার তো? হ্যাঁ হ্যাঁ এখন আরবি ল্যাঙ্গুয়েজটা আমি পারি, আপনি আমাকে কমান্ড দিবেন আরবিতে, কিন্তু আরবি ল্যাঙ্গুয়েজ আপনি কোনোভাবেই পারতেছেন না। আরবি ল্যাঙ্গুয়েজ আপনি কোনোভাবেই রপ্ত করতে পারতেছেন না, প্রচুর ডিফিকাল্ট হয়ে গেল আপনার কাছে। আরবি ল্যাঙ্গুয়েজ আপনি কোনোভাবেই রপ্ত করতে পারতেছেন না। তখন আপনি কি হ্যাঁ করবেন? আরবি ল্যাঙ্গুয়েজটাকে আপনার উপযোগী করে নিবেন। হ্যাঁ আপনি আপনার উপযোগী করে নিবেন, ঠিক আছে? জি আপনার উপযোগী মানে কি? কঠিন শব্দগুলাকে আপনি মনে রাখতে পারেন এমন সহজ শব্দ বানায় ফেলবেন, হ্যাঁ, এটা ঠিক আছে? মেমোরি। যেমন যেমন আমার নাম কিন্তু বাঙালিদের উপযোগী করে সহজ করে ফেলা হয়েছে, তাই না? আরবিতে শব্দটা কি তাওহিদ এই টাইপের, বাট এটাকে আসলে বাঙালি স্টাইলে সহজ করে তৌহিদ বানায় ফেলা হয়েছে। এরকম আপনি একটু সহজ করে নেবেন। আপনি যে সহজ করে নিলেন, আরবি ল্যাঙ্গুয়েজটাকে আপনার উপযোগী করে সহজ করে নিলেন, এই সহজ ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। জি কম্পিউটার বুঝতে পারে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? এখানে আমি আসলে আমি না, আমি হলো কম্পিউটার, আর আরবি ল্যাঙ্গুয়েজটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজটা বলছে ওকে কাজ করার জন্য কমান্ড দিতে হবে মেশিন ল্যাঙ্গুয়েজে। ভালো কথা, যারা দিতে পারে ভেরি গুড। আর মেশিন ল্যাঙ্গুয়েজে আপনি যে কমান্ডগুলো দেন, যেই কাজের নিয়মগুলো লিখেন, সেই কাজের নিয়মগুলোকে বলা হয় অবজেক্ট কোড। এইটুকু ক্লিয়ার কিনা ভাই, আবির ভাই? স্যার জি স্যার ক্লিয়ার। এখন ভাই হ্যাঁ মেশিন ল্যাঙ্গুয়েজ আপনার পক্ষে রপ্ত করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, আপনি পারতেছেন না। আপনি করলেন কি? ওই মেশিন ল্যাঙ্গুয়েজের মধ্যে মনে রাখা শর্টকাট নিয়ম বা আপনার বোঝার উপযোগী করে ফেললেন। আপনার বোঝার উপযোগী করছেন যেই উপায়ে, তার নাম হচ্ছে নেমোনিক্স। আর আপনার বোঝার উপযোগী নেমোনিক্স দেওয়ার পরে ভাষাটা তো আর মেশিন ল্যাঙ্গুয়েজ নাই, সে যেই ল্যাঙ্গুয়েজে পরিণত হইল সেই ল্যাঙ্গুয়েজটার নাম হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। এটুকু ক্লিয়ার কিনা? স্যার বুঝছি স্যার। আর অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হয়ে যাওয়ার পরে আপনি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে যদি কোনো কমান্ড লিখেন, সেই কমান্ডটার নাম হয়ে যাবে বা সেই কোডের নাম হয়ে যাবে সোর্স কোড। বুঝছেন কিনা ভাই, একটু বলবেন? জি স্যার ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার। সবার কাছে ক্লিয়ার কিনা? ডিফিকাল্ট জিনিস কিন্তু, জি স্যার। এত না বুঝলেও চলে, কিন্তু বুঝলে সুবিধা যেটা, কোশ্চেন ডিফিকাল্ট হলেও আপনি উতরে আসতে পারবেন। এই জন্য আমি একটু ডেপথ থেকে বোঝার চেষ্টা করতেছি। না বুঝলেও জীবন চলে, চলে না এমন না। স্যার একটা প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ স্যার, বলেন স্যার। স্যার 0 এবং 1 কি আমরা কি এটাকে কোড বলবো? 0 আর 1 কে ভাইয়া বুঝি নাই, আরেকটু জোরে বলতে হবে। আমরা কি কোড বলবো এটাকে 0 এবং 1 কে? 1 কে কি বলবেন? কোড বুট? অবজেক্ট কোড বলবো? ও, 0 আর 1 কে অবজেক্ট কোড বলবেন না। 0 আর 1 হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজের অ্যালফাবেট। যেমন আপনি এ থেকে জেড পর্যন্ত, আপনি ইংরেজি ভাষার এ থেকে জেড পর্যন্ত জানেন, কিন্তু এ থেকে জেড পর্যন্ত এই 26 জনকে ব্যবহার করে আপনি যখন ইটালিয়ান পিৎজা বানানোর রেসিপিটা লিখেন, সেই রেসিপিটা হচ্ছে, তার মধ্যে এ থেকে জেডের মধ্যে থাকা জিনিসগুলোই আছে, 20 পেজের জিনিস আছে। এই ইটালিয়ান পিৎজা বানানোর যে রেসিপিটা আপনি লিখছেন, সেই রেসিপিটা হচ্ছে মূলত কোড। ইংরেজি ভাষায় রেসিপি লিখলে সেটা সোর্স কোড। আর মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে 0 1 ব্যবহার করে যখন আপনি এই ইটালিয়ান পিৎজা বানানোর নিয়মটাই লিখবেন, তখন তার নাম হবে অবজেক্ট কোড। তাহলে ক্লিয়ার এটা কিনা? তাহলে উপকরণ। হ্যাঁ, বুঝি নাই ভাই। তাহলে এটা উপকরণ স্যার, 0 এবং 1 হচ্ছে উপকরণ। রাইট, 0 আর 1 হচ্ছে উপকরণ, রাইট। আর এখন সেই মেশিন ল্যাঙ্গুয়েজকে আপনি সহজ করে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বানাইছেন, সেটা দিয়ে যখন আপনি বিভিন্ন কোড লিখবেন, তখন তার নাম হবে সোর্স কোড। মানে মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য ভাষা দিয়ে কোড লিখলেই তার নাম সোর্স কোড। ওকে, আচ্ছা, একটু আগাইলে এরপর আবার কোশ্চেন নিচ্ছি আপনাদের। এরপরে যেটা দাঁড়াইলো, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমরা নেমোনিক্স ব্যবহার করে সহজ করার চেষ্টা করছি, কিন্তু স্টিল পর্যাপ্ত সহজ হয় নাই, আরো সহজ করা দরকার। ঠিক আছে, আগে হয়তোবা মেশিন ল্যাঙ্গুয়েজে কাজ করতে পারে পৃথিবীতে মোটামুটি 1000 খানিক মানুষ। এটাকে সহজ করে যখন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ বানানো হলো, তখন পৃথিবীতে কাজ করতে পারে বা এটা নিয়ে ডিল করতে পারে মোটামুটি 1000 5 মানুষ। বাট স্টিল এটা অতটাও সহজ না, আরো সহজ করা দরকার। তখন আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে আরো সহজ ল্যাঙ্গুয়েজ বানানো শুরু করলাম, এবং সেই জাতের ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ স্টিল আগের চেয়ে সহজ, কিন্তু নট এনাফ। আরো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে আরো সহজ করা হলো। সেই ল্যাঙ্গুয়েজগুলোর নাম হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ।
এবং সেই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি যখন কাজগুলা নিয়ম কানুনগুলা লিখবেন তখনও তার নাম হবে সোর্স কোড। মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখলে হয় অবজেক্ট কোড, অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন আপনি কাজের নিয়ম কানুন লিখবেন তার নাম হয় সোর্স কোড। এখন দেখেন পৃথিবীতে মেশিন ল্যাঙ্গুয়েজ একটাই, তার এক্সাম্পলও সে নিজেই, প্রকারভেদও সে নিজেই, একজনই পৃথিবীতে। সেখান থেকে সহজ করে যে ল্যাঙ্গুয়েজটা বানানো হয়েছে তার নাম হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। পৃথিবীতে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ একটাই, তার এক্সাম্পল সে নিজেই। কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে সহজ করে, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে সহজ করে অনেক অনেক ল্যাঙ্গুয়েজ বানানো হয়েছে। সেই জন্য অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে সহজ করে যে ল্যাঙ্গুয়েজগুলো বানানো হয়েছে সবাইকে একসাথে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। কিন্তু সবার নাম তো আর সেম না। কারো নাম ফোরট্রান, কারো নাম সি, কারো নাম সি প্লাস প্লাস, কারো নাম জাভা। সবাইকেই বানানো হয়েছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে। বিভিন্নভাবে সহজীকরণটা করা হয়েছে। কেন সহজীকরণ করা হয়েছে? কারণ আমাকে তো বুঝতে হবে, আমি তো কমান্ড দিব, আমি তো কমান্ডার। আমি নিজে না পারলে ওরে আমি কি কেমনে কমান্ড দিব? তারপর হচ্ছে জাভা, এরপরে জাভা স্ক্রিপ্ট, পাইথন, আপনারা নাম অনেক জানেন, পিএইচপি, অনেকেই কাজও করছেন। তাহলে এরা সবাই হচ্ছে হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এদের সবার জন্ম থেকে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ থেকে। এরপরে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এটাও নট এনাফ, আরো সহজ করা দরকার। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে আরো সহজ করে বানানো হয়েছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে একটা অপশন, একটা এক্সাম্পলই পরীক্ষায় বারবার আসে, তার নাম হচ্ছে এসকিউএল। এসকিউএল এর এক্সাম্পলটাই পরীক্ষায় বারবার আসে। এছাড়া আমরা দু একটা এক্সাম্পল জাস্ট দেখে রাখি, খুব একটা আসে না। ওকিউএল, এক্সকোয়ারি, এগুলো লিখে রাখলাম, পরীক্ষায় খুব একটা আসে না। এর হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপরে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে শুরু করে আগে সবগুলো ল্যাঙ্গুয়েজই ইংরেজি ভাষাকে আসলে ম্যাটাফর হিসেবে ব্যবহার করা হয়েছে, ইংরেজি ভাষার সহায়তা নেওয়া হয়েছে। কিন্তু এতে চাইনিজরা মন খারাপ করতেছে যে ভাই তুমি লিখার সময় লিখো প্রিন্টএফ, তুমি সহজ বানাইছো কিন্তু প্রিন্টএফ, স্ক্যানএফ। আপনারা তো সি করছেন, কম বেশি মনে থাকার কথা, হালকা হালকা হলেও মনে থাকার কথা। প্রিন্টএফ, স্ক্যানএফ এগুলা। তারপরে হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে এসে আপনি ক্রিয়েট, ডিলিট, সবই তো ইংরেজি ভাষার হেল্প। আপনি সহজ বানান কিন্তু ইংরেজি ভাষা ছাড়া আমাদের মাতৃভাষায় আপনি সহজীকরণটা করেন। খালি ইংরেজি ভাষায় সহজ করলে ভাই চলবো না, আমরা এটা মানি না। আমাদের মাতৃভাষা তো ভাই তুমি সহজীকরণগুলো করো। যখন আমরা ইংরেজি ছাড়া আমাদের মাতৃভাষাগুলোতে সহজীকরণ করব তখন সেই ল্যাঙ্গুয়েজের নাম হবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আমরা চাইনিজ ভাষায় সহজীকরণটা করতে পারি, তখন তার নাম হবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এবং মেশিন ল্যাঙ্গুয়েজ ছাড়া অন্য সব ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা যখন সহজীকরণের কাজটা করব তখন সহজ করার পরে সেই ভাষাটা দিয়ে যখন নিয়ম কানুনগুলো লিখব, কোড লিখব, তখন তার নাম হবে সোর্স কোড। আর মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখলে তার নাম হচ্ছে অবজেক্ট কোড। তাহলে আমরা দেখতে পাচ্ছি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ 5 প্রকার। প্রথমেই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্ম তার নাম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, তাই আমরা একে বলবো প্রথম প্রজন্মের ল্যাঙ্গুয়েজ। এরপরে মেশিন ল্যাঙ্গুয়েজ কম্পিউটার সরাসরি বুঝতে পারে, ভালো কথা। কম্পিউটার সরাসরি মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে কমান্ড দিলে, মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে কম্পিউটারকে কোনো কাজ করতে বললে কাজটা করে দেয়। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজে অ্যালফাবেট 2টা এবং সেটা দিয়ে লেখা কোডের নাম হচ্ছে অবজেক্ট কোড, ভালো কথা। কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি যে ওরা কমান্ড দিব, আমি তো ভাই মেশিন ল্যাঙ্গুয়েজ পারি না, তাহলে আমি কেমনে কমান্ড দিব? এবং মেশিন ল্যাঙ্গুয়েজ এটা আমি বুঝা শেষ যে মেশিন ল্যাঙ্গুয়েজ ওইটা আমার দ্বারা হবে না। তখন আমি যেহেতু মেধায় পারবো না, ছলনায় পারতে হবে, ছলনা করব। মেশিন ল্যাঙ্গুয়েজ যেহেতু আমি রপ্ত করতে পারতেছি না, মেশিন ল্যাঙ্গুয়েজের উপরে নেমোনিক্স মেরে দিব, মনে রাখার সহজ উপায় মেরে দিব। মেশিন ল্যাঙ্গুয়েজের উপরে মনে রাখার সহজ নিয়ম প্রয়োগ করলে নতুন যেই ভাষার জন্ম হয় তার নাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এটাকে বলবো দ্বিতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজ। এবং এই আমার বানানো ভাষা দিয়ে আমি যখন কম্পিউটারকে কমান্ড দিব, সেই কমান্ডের নাম, সেই কোডের নাম হবে সোর্স কোড। ইভেন দো কম্পিউটার অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও বুঝে না, আমার দেওয়া কমান্ড যেটা সোর্স কোড এটাও বুঝে না, ও কিন্তু বুঝে না।
বাট স্টিল আমি দিতেছি ওকে সোর্স কোড, ওকে আমি দিতেছি, তুই বোঝার চেষ্টা কর। ও বুঝবে না যদিও। এরপরে দেখা গেল যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও আমাদের কাছে ডিফিকাল্ট লাগতেছে। তখন আমরা ডিফিকাল্ট লাগলেই আমরা কি করি, এই যে কোচিং এ আসি, কোচিং এ এসে বলি ভাই সহজ করে দেন, ভাইরা সহজ করে দেয় না। অ্যাসেম্বলি যখন কঠিন লাগতেছে ওকে আরো সহজ করে ফেলা হয়েছে। অ্যাসেম্বলি থেকে সহজ করে যেই ল্যাঙ্গুয়েজ গুলো বানানো হয়েছে তাদের নাম হচ্ছে লেভেল ল্যাঙ্গুয়েজ, তারা হচ্ছে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, তৃতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজ। এবং অ্যাসেম্বলি থেকে অনেকগুলো বানানো হয়েছে এক একজনের এক এক নাম, ফোরট্রান, সি, সি প্লাস প্লাস, এরা সবাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এদেরকে সহজ করা হয়েছে। এবং এই সহজ ল্যাঙ্গুয়েজ দিয়ে আপনি যখন কম্পিউটারে কমান্ড দিবেন তুই এই কামটা কর, সেই কমান্ডের নাম, সেই কোডের নাম হয়ে যাবে সোর্স কোডই। যদিও কম্পিউটার আমার দেওয়া সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমার দেওয়া কমান্ড কম্পিউটার বুঝবে না, কম্পিউটার খালি মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে কমান্ড যেটার নাম অবজেক্ট কোড সেটা সে বুঝে। বাট আমি এই ল্যাঙ্গুয়েজ দিয়ে কমান্ড দিচ্ছি কারণ আমি ওটা দিয়ে দিতে পারি না, তাই আমি এটা দিয়ে দিচ্ছি, কম্পিউটার বুঝতেছে না। আমার কমান্ডের নাম হচ্ছে সোর্স কোড, আর ভাষাটার নাম, ভাষার গোষ্ঠীর নাম হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এরপরে হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা আসলে ডিফিকাল্ট লাগতেছে, আরো সহজ করো ভাই। আরো সহজ করে যে ল্যাঙ্গুয়েজ গোষ্ঠী বানানো হয়েছে তাদের নাম হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং তাদেরকে বলতেছি চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ। এবং এইখান থেকে যেমন হাই লেভেল থেকে অনেকে অনেক এক্সাম্পল পরীক্ষায় আসে, কিন্তু এইখান থেকে শুধু এসকিউএল এর এক্সাম্পলই সারাটা জীবন আসছে, যত কোশ্চেন আপনি পাবেন। ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ অথবা চতুর্থ প্রজন্মের ল্যাঙ্গুয়েজ হচ্ছে এসকিউএল। আচ্ছা, এরপরে এই সবগুলো ল্যাঙ্গুয়েজই খালি ইংরেজি ভাষায়, অন্যান্যরা প্রতিবাদ করলো, বললো আমাদের ভাষায় ল্যাঙ্গুয়েজ বানায় দাও। ধরেন আপনি কোথায় যাবেন, সৌদি আরবে যাবেন, সৌদি আরবের মানুষ আপনি আপনার ল্যাঙ্গুয়েজটা বানায় দিবে আরবি ভাষায়। আরবি ভাষায় যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা বানায় দেওয়া হবে, সহজ করা হবে আরবিতে, সেই ল্যাঙ্গুয়েজের নাম হবে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, সে হচ্ছে পঞ্চম প্রজন্মের ল্যাঙ্গুয়েজ। অথবা আপনি মালয়েশিয়ায় আপনি দাবি করবেন আমার সহজ করে দাও, তোমার মেশিন থেকে অ্যাসেম্বলি যাই করতো সব তো ভাই ইংলিশ, তুমি মেশিন থেকে আমার সহজ করে দাও, কিন্তু আর এই মালয়েশিয়ান ভাষায় সহজ করে দাও। মালয়েশিয়ান ভাষায় সহজ করে দেওয়ার পর যে ল্যাঙ্গুয়েজটা দাঁড়াচ্ছে তার নাম হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, এখন দেখেন এইসব ল্যাঙ্গুয়েজ দিয়ে সহজ টহজ করছে আপনার আমার সুবিধার জন্য, সহজ করছে, ভাষাটা সুন্দর সহজ করছে, আমরা সহজে রপ্ত করতে পারি। এই ভাষা দিয়ে যখন আমি কমান্ড দিব, সেই কমান্ডের নাম হবে সোর্স কোড। কিন্তু আনফরচুনেট ব্যাপার হলো কম্পিউটার এই সোর্স কোড বুঝবে না, এটা প্রবলেম রয়ে গেল। আমি এগুলো সহজ করে বানাইলাম, বানায় আমি সোর্স কোড দিচ্ছি, ওরে কমান্ড দিচ্ছি, কম্পিউটার সে বুঝতেছে না, এটা একটা ক্রাইসিসের সলিউশন আমরা পরে করতেছি। বাট এই পর্যন্ত বুঝছেন কিনা আমাকে একটু বলবেন, কোয়েশ্চেন গুলো করে ফেলেন। জি স্যার, বুঝেছি। স্যার এখানে কি ফিফথ জেনারেশন পর্যন্ত এখন চলতেছে নাকি রাইট রাইট, ফিফথ কোন জেনারেশন জেনারেশন? পর্যন্ত চলতেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। স্যার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজের মধ্যে কোন ল্যাঙ্গুয়েজের নাম নাই? এই বিভিন্ন ভাষার নাম পরীক্ষায় আসবে, আরবি ভাষা, মালয়েশিয়ান ভাষা, ইন্দোনেশিয়ান ভাষা। সেই সব ভাষা দিয়ে আমরা যখন কম্পিউটারকে কমান্ড দিব, সোর্স কোড দিব, ইভেন তো সোর্স কোডটা সে বুঝবে না, কিন্তু সোর্স কোড তো দিতে পারি, তুই নিতে পারলে নিবি, না পারলে নাই, কিন্তু আমি দিলাম, সেটার নাম হচ্ছে সোর্স কোড। আর সেটা হচ্ছে পঞ্চম প্রজন্ম। এখন পর্যন্ত আমরা পঞ্চম প্রজন্মেই আছি। আচ্ছা ভাই, কোনো কোশ্চেন থাকলে করে ফেলেন, না হলে আমরা একটু আগাবো। না স্যার, কোশ্চেন নেই। কোশ্চেন নাই, ওকে ফাইন। এই হলো আমাদের 5 রকমের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তার মাঝে কম্পিউটার ব্যাটা বোঝে শুধুমাত্র মেশিন ল্যাঙ্গুয়েজ, এবং মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে লেখা কোড হচ্ছে অবজেক্ট কোড। বাকিগুলা আমাদের সুবিধার জন্য আমরা বানাইছি, এবং সেই সব ল্যাঙ্গুয়েজ দিয়ে দেওয়া কোডের নাম সোর্স কোড। কম্পিউটার সোর্স কোড বুঝেই না, এই হলো প্রবলেম। কম্পিউটার সোর্স কোড বুঝে না, আমি বুঝি, কিন্তু আমি বুঝে লাভ কি, কম্পিউটার তো বুঝে না। এখন এই প্রবলেমের সলিউশনটা কি? খুব সহজ সলিউশন। আমি কম্পিউটারকে দিব সোর্স কোড, আমি তো অবজেক্ট কোড দিতে পারি না। আমি পারি না বলেই তো অন্যান্য ল্যাঙ্গুয়েজের জন্ম, এবং সেই কারণে অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিয়ে দেওয়া কোডের নাম তো সোর্স কোড। আমি কম্পিউটারকে সোর্স করে দিব, এবং কম্পিউটারটা বুঝবেও না। করণীয় কি? এই সোর্স কোডটাকে দেখেন, আমি যখন ল্যাঙ্গুয়েজটা বানাচ্ছিলাম তখন আমি কিন্তু একটা নিয়ম ধরে ধরে বানাইছি। যেমন 5টা স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির নামকে আমি ফিন্ডস বানাইছি। এখন আমি যদি কম্পিউটারকে ফিন্ডস কমান্ড দেই,
তাহলে ফিন্সকে কিভাবে আবার ফিনল্যান্ড, আইসল্যান্ড, নরওয়ে করতে হয় সেই নিয়মটা তো আমার জানা আছে। সেই নিয়মটা আমি কম্পিউটারকে আগেই ট্রেন করে রাখবো। আমি যখন এরকম অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিব, সে ওই নিয়মটা ফলো করে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ফেলবে। তাহলে আমার দেওয়া সোর্স কোডকে ও বানায় ফেলবে অবজেক্ট কোড। আমি তাকে সোর্স কোডেই কমান্ড দিব, কিন্তু সেই সোর্স কোডটাকে সে প্রথমে বানাবে অবজেক্ট কোড। অবজেক্ট কোড বানানোর পরে কম্পিউটার তো বুঝবে। আর সোর্স কোড কোন ভাষায় হইতে পারে? সোর্স কোডটা হইতে পারে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে, হইতে পারে হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, হইতে পারে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজে, হইতে পারে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে। যে কোনো ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি সোর্স কোড দিই না কেন, সেই সোর্স কোডটাকে সে প্রথমে অবজেক্ট কোড বানাবে। অবজেক্ট কোড বানালে সেই ভাষাটার নাম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ। তাহলে অন্যান্য ভাষাকে মেশিন ল্যাঙ্গুয়েজে বানানো এটা আমাদের কম্পিউটারের দায়িত্ব, অথবা সোর্স কোডকে অবজেক্ট কোড বানানো এটা কম্পিউটারের দায়িত্ব। আর এই দায়িত্ব পালন করার জন্য, এই দায়িত্ব পালন করার প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। এই দায়িত্ব পালন করার প্রক্রিয়ার নাম সোর্স কোডকে অবজেক্ট কোড বানানো, অথবা অন্য ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজে বানানোর প্রক্রিয়ার নাম হচ্ছে ট্রান্সলেশন। আর ট্রান্সলেশনের কামটা যে করবে, সেই কর্মীর নাম হচ্ছে ট্রান্সলেটর। আর এই ট্রান্সলেটর হচ্ছে তিন প্রকার। ট্রান্সলেটর তিন প্রকার: অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার। অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার, এই তিন রকমের ট্রান্সলেটর আছে আমাদের কাছে। এখন দেখি কি আমাকে বলতে পারবেন অ্যাসেম্বলারের কাজ কি? নামের মধ্যেই কাজ লুকায় আছে। অ্যাসেম্বলি বা ভাষাকে চেঞ্জ করা। যে লো লেভেল থেকে স্যার হাই লেভেল করে আর কি। লো লেভেল থেকে হাই লেভেল করবে। হাই লেভেল করে লাভ কি আপনার? স্যার মেশিন কম্পিউটার তো ভাষা বুঝে থেকে খালি মেশিন ল্যাঙ্গুয়েজ। মেশিন তাহলে ল্যাঙ্গুয়েজকে স্যার একটু সহজ করে দিন। আলটিমেট গোল বুঝতেছেন না? মেশিন থেকে আর কি নেওয়া। এই ট্রান্সলেটর কারে বলে? যেই ভাই কথা বলতেছিলেন তার সাথে একটু কথা বলি। কি নাম ভাই আপনার? স্যার জি স্যার। হ্যাঁ হ্যাঁ ভাই, নাম বলেন, আপনার সাথে একটু গল্প করি। স্যার অ্যাসেম্বলি টু পলাশ। মেশিন ল্যাঙ্গুয়েজ। রাইট, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজটাকে আমাদের গোল হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ বানানো। এই কাজটা করবে হচ্ছে অ্যাসেম্বলার। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজকে সে বানাবে কিসে? মেশিন ল্যাঙ্গুয়েজে। আর এই দুইজনের কাজ হচ্ছে, অ্যাসেম্বলির মেশিন বানানোর কাজটা অ্যাসেম্বলার করে দিচ্ছে। বাকি যারা আছে, বাকি কারা আছে? হাই লেভেল, ভেরি হাই লেভেল আর ন্যাচারাল। এইসব ল্যাঙ্গুয়েজকে মেশিন ল্যাঙ্গুয়েজ বানাবে। বানানোর জন্য এই দুই পাবলিক আছে। কম্পাইলারও এই কাজটা করতে পারে, ইন্টারপ্রিটারও এই কাজটা করতে পারে। এইটুকু ক্লিয়ার কিনা একটু বলেন। কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? না স্যার। ওকে ওকে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাসেম্বলার তার তো ইউনিক কাজ, কিন্তু দেখেন কম্পাইলারও যেই কাজ করতেছে, ইন্টারপ্রিটারও সেম কাজ করতেছে। কাজ যদি সেম হয় তাহলে নাম দুইটা ভিন্ন কেন? নিশ্চয়ই কাজের প্রক্রিয়ায় ভিন্নতা আছে, না হলে তো নাম সেমই হইতো। এই জন্য আমাদের পরীক্ষায় আসতে পারে কম্পাইলার আর ইন্টারপ্রিটারের ডিফারেন্স থেকে কোশ্চেন। দুজন আলটিমেটলি সেম কাজই করে। অ্যাসেম্বলি ছাড়া বাকি যেসব ল্যাঙ্গুয়েজ আছে, হাই লেভেল, ভেরি হাই লেভেল, ন্যাচারাল, তাদেরকে সে মেশিন ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে। কিন্তু দুইজন যেহেতু একই কাজ করে, নিশ্চয়ই কাজের প্রক্রিয়াতে ভিন্নতা আছে, তাই নাম দুইটা ভিন্ন। তাহলে কাজের প্রক্রিয়ায় ভিন্নতা কথা সেটা আমরা দেখব। এই যে আপনি কম্পাইলার দেখতে পাচ্ছেন, সে সম্পূর্ণ সোর্স কোডটাকে একসাথে অবজেক্ট কোডে পরিণত করে। যত লাইনই থাকুক না কেন, 20 লাইন, 20,000 লাইন, যত লাইনই থাকুক না কেন, সম্পূর্ণ সোর্স কোডকে একসাথে অবজেক্ট কোডে ট্রান্সলেট করে।
এইখান থেকেই আপনার 46তম বিসিএস একটা কোয়েশ্চেন আসছিল, নিচের কোনটা সত্য বা মিথ্যা এরকম টাইপের একটা কোয়েশ্চেন। আর ইন্টারপ্রিটার কি করবে, আপনার যে সোর্স কোডটা আছে সেখানে অনেকগুলো লাইন আছে, প্রতিটা লাইনকে আমরা কম্পিউটারের ভাষায় বলতে পারি ইনস্ট্রাকশন, কারণ প্রতিটা লাইন মানে একটা কাজের ধাপ। তো সোর্স কোড কি করে, পুরাটাকে যত ধাপই থাকুক না কেন, যত লাইনই থাকুক না কেন, পুরাটাকে একসাথে ট্রান্সলেট করে। আর ইন্টারপ্রিটার করে আসলে লাইন বাই লাইন, প্রথমে প্রথম লাইনটাকে ট্রান্সলেট করে, তারপর সেকেন্ড লাইনকে, তারপর থার্ড লাইনকে, তারপর ফোর্থ লাইনকে। তাহলে ইন্টারপ্রিটারের কাজ হচ্ছে লাইন বাই লাইন। আর লাইনগুলোকে তো ইনস্ট্রাকশন বলে, পরীক্ষায় যদি আসে ইনস্ট্রাকশন বাই ইনস্ট্রাকশন, একই কথা। ইন্টারপ্রিটার কাজ করে লাইন বাই লাইন বা ইনস্ট্রাকশন বাই ইনস্ট্রাকশন। আর সে কি করে, সবগুলো লাইনকে একসাথে করে। এটা হচ্ছে ফার্স্ট ডিফারেন্স। এখন সেকেন্ড ডিফারেন্স আপনারাই আমাকে বলবেন, সেটা হচ্ছে এই কম্পাইলার এবং ইন্টারপ্রিটার এই দুজনের মাঝে কার মেমোরির দরকার হবে, কার পার্সোনাল মেমোরি দরকার হবে? কম্পাইলার ইন্টারপ্রেটার, কম্পাইলারের কম্পাইলারে। কম্পাইলারের। কারণ যেই সোর্স কোডটা আছে অন্য কোথাও আছে থাকুক, তো সেই সোর্স কোডটাকে সম্পূর্ণটাকে ট্রান্সলেশন করার জন্য কি দরকার হবে, আগে পুরো সোর্স কোডটাকে তার কাছে আনতে হবে, এনে রাখতে হবে, রাখার পরে ট্রান্সলেশনটা করতে হবে। তার মানে কম্পাইলার যেহেতু পুরো সোর্স কোডটাকে তার কাছে এনে তারপর ট্রান্সলেশন করবে, তার কাছে এনে তো একটা জায়গায় রাখবে, রাখার জন্য কি জায়গা দরকার, জায়গাটাকে আমরা কি বলি, স্টোরেজ বা মেমোরি। তাহলে কম্পাইলারের মেমোরি অথবা স্টোরেজ এটা লাগবে, আর ইন্টারপ্রিটারের মেমোরি বা স্টোরেজ লাগবে না বললেই চলে। হালকা করে তো লাগবে, একটা লাইন বাই লাইন যে ট্রান্সলেশন করবেন, একটা লাইনকে আগে রেখে তো ট্রান্সলেশন করবেন, একটা লাইনে রাখতে হবে না, তাহলে অল্প একটু জায়গা তো লাগবেই। কিন্তু সেটা আসলে লাগবে না বললেই চলে। এই জন্য অপশনে নর্মালি থাকে মেমোরি লাগবে না কার, আনসার দিবেন ইন্টারপ্রিটারের। এখন আমাকে বলেন তো, এই যে আপনি ট্রান্সলেশন যে করলেন, ট্রান্সলেশন করার পরে সোর্স কোডটা কিসে পরিণত হইলো, একজন বলেন তো। ট্রান্সলেশন করলাম, সোর্স কোডটা কিসে পরিণত হইলো? কোড, অবজেক্ট কোড। সেই অবজেক্ট কোডটাকে সেভ করে রাখা, আমি তো ট্রান্সলেশন একবার করছি, করে সেই জিনিসটা আমি সেভ করে রাখতে চাই, যাতে বারবার আমার ট্রান্সলেশনের ঝামেলা করতে না হয়। আমি সেভ করে রাখতে পারবো কোথায়, কম্পাইলারে না ইন্টারপ্রিটারে? কোথায় সেভ করে রাখা যাবে? কম্পাইলারে, কারণ কম্পাইলারের মেমোরি আছে। তাহলে আমি ট্রান্সলেশন করার পরে যে অবজেক্ট কোডটা হইলো, সেই অবজেক্ট কোডটাকে আমি সেভ করে স্টোর করে রেখে দিতে পারবো হচ্ছে কম্পাইলারে, কারণ ওর পার্সোনাল মেমোরি আছে। আর আমার যে ইন্টারপ্রিটার, ওর তো পার্সোনাল মেমোরি নাই, তাই ওকে আমি সেভ করে রাখতে পারবো না। যখনই আমি প্রোগ্রামটা চালাবো, যখনই আমি সফটওয়্যারটা চালাবো, প্রতিবার সফটওয়্যার চালানোর আগে ওকে ট্রান্সলেশন করে নিতে হবে, প্রতিবারই সফটওয়্যারটা চালানোর আগে ওকে ট্রান্সলেশন করতে হবে, ও সেভ করে রাখতে পারবে না। আর কম্পাইলারের ক্ষেত্রে একবার যে সোর্স কোডকে অবজেক্ট কোড বানাইছেন, সেই অবজেক্ট কোড কম্পিউটার বুঝতে পারে, সেই বানানো অবজেক্ট কোডটাকে সে সেভ করে রেখে দিবে। আবার যখন সফটওয়্যারটা আপনি চালাবেন, সফটওয়্যারটা রান করবেন, তখন ওরা ট্রান্সলেশনের দরকার নাই, ও সেভ করে রেখে দিবে। এখন আমাকে বলেন তো, কম্পাইলার ইন্টারপ্রিটার কে ফার্স্ট কাজ করে? কম্পাইলার। কারণ ও তো কাজ একবারই করে, এরপর তার কাজই করে না, ওর কাছে সেভ করে রাখা আছে, ও সেভ করে অবজেক্ট কোডটাকে চালায় দেয়। আর ওকে প্রতিবার সোর্স কোডকে অবজেক্ট কোড বানাইতে হবে, বানানোর পরে ও কাজ করা শুরু করবে। তাই এই ব্যাটা ফাস্ট চলবে আর এই ব্যাটা স্লো চলবে। এই পর্যন্ত কারো কোশ্চেন আছে কিনা বলবেন? না স্যার। তাইলে আমি কোশ্চেন করি, আমাকে বলেন তো কম্পাইলারের সুবিধা কি? কম্পাইলারের মেমোরি আছে, তাই সে মেমোরি আছে, মেমোরি থাকা কি ট্রান্সলেট সুবিধা? স্পিড ফাস্ট, অনুবাদ করা যাবে। একবার অনুবাদ করতে দ্রুত পারে। কাজ করে। কম্পাইলারের সুবিধা হচ্ছে ফাস্ট কাজ করে, এটা অসুবিধা। আর কম্পাইলারের অসুবিধা কি, ওর মেমোরি আছে। কারণ ওর মেমোরি তো কম্পাইলার লগে করে তো মেমোরি কার্ড নিয়ে আসে নাই যে ওর মেমোরি আছে। ওর মেমোরি আছে মানে কি, আপনার যে কম্পিউটারের মেমোরি, সেখান থেকে ও মেমোরি নিজের করে নেয়।
তাহলে আপনার কম্পিউটারের মেমোরি ও খেয়ে ফেলতেছে। তাহলে ওর যে মেমোরি আছে বা স্টোরেজ আছে এটা হলো অসুবিধা, কারণ ও তো নিজে মেমোরি নিয়ে আসে নাই, আপনার কম্পিউটারে থাকা মেমোরিটাই ও নিজের নামে বুকিং দিয়ে রাখছে যে এইটুকু জায়গা আমার। তাহলে আপনি যে কম্পিউটারের ভেতরে নাচ গান সিনেমা রাখেন, সেই নাচ গান সিনেমা রাখার জায়গা কমে যাচ্ছে, কারণ কম্পাইলার কি করতেছে, মেমোরির একটা অংশ ও নিজের করে নিচ্ছে। এটা হচ্ছে মেমোরি থাকাটা ওর অসুবিধা। আর মেমোরি যেহেতু ও নিজের করে নিচ্ছে, আপনাকে এক্সট্রা মেমোরি বাইরে থেকে কিনতে হবে যদি আপনি আগের মতো মেমোরি চান, কারণ মেমোরির একটা অংশ তো ও নিয়ে ফেলছে। এক্সট্রা মেমোরি লাগাইতে গেলে আপনার খরচ বেশি হবে, কম্পিউটারের ওজন বেড়ে যাবে। তাহলে কম্পাইলারের সুবিধা হচ্ছে সে ফাস্ট কাজ করে, আর অসুবিধা হচ্ছে ও ওর মেমোরি আছে। ওর মেমোরি আছে মানে কি, ওর তো নিজের মেমোরি না, কম্পিউটারের মেমোরি ও নিজের নামে বুকিং দিয়ে কম্পিউটারের মেমোরি ও নিজের করে নিচ্ছে। তার মানে কম্পিউটারের নিজের যে মেমোরি ওটা কমে যাচ্ছে। আর ইন্টারপ্রিটারের ক্ষেত্রে অসুবিধা হচ্ছে ও স্লো, আর সুবিধা হচ্ছে ও নিজের নামে মেমোরি বুকিং দিচ্ছে না। তার মানে বাকি মেমোরিটা আপনি নিজের মতো করে ব্যবহার করতে পারতেছেন। ক্লিয়ার কিনা একটু বলবেন? ইয়েস। স্যার জি স্যার Yes, sir. ওকে, এগুলো কিন্তু খেয়াল রাখতে হবে, কারণ কোশ্চেন আসলে তখন দেখবেন যে সবই সঠিক উত্তর মনে হয়। এইসব জায়গা থেকে কোশ্চেন আসলে একটু ক্রিটিক্যাল কোশ্চেন হয় আর কি। ওকে, তাহলে আমরা ট্রান্সলেশনের ব্যাপারটা শেষ। তাহলে যদি সামারি করে দেই, আমরা আসলে কি কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে। এখন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে ফার্স্টে শিখলাম হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, যে ল্যাঙ্গুয়েজটা কম্পিউটার বুঝতে পারে। মেশিন ল্যাঙ্গুয়েজে ওরা আমি বলছি তুই কাম কর, ও কাম করে ফেলছে। কিন্তু মেশিন ল্যাঙ্গুয়েজে আমি যে ওরা বলবো তুই কামটা কর, এখন আমারও তো মেশিন ল্যাঙ্গুয়েজ জানতে হবে ভাই, আমি তো পারি না। তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজ আমি পারি না এবং আমার পক্ষে পারা সম্ভব না। তখন আমি কি করলাম, ছল চাতুরির আশ্রয় নিয়ে বানাইলাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে ওরা বলবো কামটা কর। ওই যে কামটা কর বলছি ওইটা হচ্ছে সোর্স কোড। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজও কয়দিন পরে পারি না, মাথা দুর্বল হয়ে গেছে। হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ওইটা দিয়ে কাম কর বলবো, ওইটাও সোর্স কোড। আমি কাম কর বলি, কম্পিউটার ব্যাটা তো আর বুঝে না। আরো সহজ করে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এরপরে আমি ইংরেজি পারবো না, আমার বাংলা করে দে, সেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এই যে এতগুলো ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি বলতেছি তুই আমার জন্য চা বানায় নিয়ে আয়, ও তো আর চা বানানো নিয়ে আয় যে বলছে ও তো আর বুঝতেছে না। কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজে আমি কেন ওকে চা বানানোর কমান্ডটা দিচ্ছি, কারণ মেশিন ল্যাঙ্গুয়েজ আমার পক্ষে আমার মাথায় এটা ধরবে না, প্রচুর কঠিন। এই জন্য আমি আমার মাথায় ধরার উপযোগী এতগুলো ভাষা বানাইছি। এরপরে কম্পিউটার বুঝতে পারে মেশিন ল্যাঙ্গুয়েজ, সেই ল্যাঙ্গুয়েজ দিয়ে কমান্ড দিলে তো ও বুঝছেই, কোনো সমস্যা নাই। কিন্তু অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিয়ে যখন আমরা ওরা চা বানাইতে বলতেছি ও তো আর বুঝে না। তাহলে অন্যান্য ল্যাঙ্গুয়েজকে ট্রান্সলেশন করতে হবে মেশিন ল্যাঙ্গুয়েজে। আর অন্যান্য ল্যাঙ্গুয়েজের কমান্ডকে বলা হচ্ছে সোর্স কোড। সোর্স কোডকে অবজেক্ট কোড বানানোর জন্য যেই প্রক্রিয়া তার নাম হচ্ছে ট্রান্সলেশন। আর কামটা করে, প্রক্রিয়াটা করে যে ওই বাটার নাম ট্রান্সলেটর। ট্রান্সলেটর তিন প্রকার, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার। এরপর এদের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটু একটু দেখলাম। কম্পাইলার কি করে, সবটুকু প্রোগ্রামকে একসাথে ট্রান্সলেশনটা করে, এবং সবটারে যে একসাথে করবে তার জন্য একটা মেমোরির দরকার হয়। এবং ট্রান্সলেশন করার পরে ও যেহেতু মেমোরি বুকিং দিতে পারে, মেমোরিকে নিজের করে নিতে পারে, সেই জন্য ও ট্রান্সলেশন করা জিনিসকেও সেভ করে রেখে দেয়, এবং সেই জন্য ওর বারবার ট্রান্সলেশনের ঝামেলা হয় না, ও ফাস্ট কাজ করে। আর ইন্টারপ্রিটার ও মেমোরি দখলে নেয় না, সেই জন্য ট্রান্সলেশন করা জিনিসটাও সেভ করে রাখতে পারে না, ওকে বারবার ট্রান্সলেশন করতে হয়, সেই জন্য ও স্লো। এই পর্যন্ত হোপফুলি মোটামুটি সবার কাছে ক্লিয়ার। জি স্যার ওকে, চলেন আগাই তাহলে। একটা প্রশ্ন ছিল হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। যে ইন্টারপ্রেটারের কি কোনো সুবিধা আছে? কম্পাইলারে যেরকম সুবিধা দ্রুত কাজ করে, ইন্টারপ্রেটারের সুবিধাটা কি? সুবিধা হচ্ছে মেমোরি লাগতেছে না, ও আপনার মেমোরির উপরে হানা দিচ্ছে না, ও, এটা হচ্ছে একটা আচ্ছা ঠিক সুবিধা। আছে। ঠিক আছে, আরো সুবিধা আছে, ওগুলো আমাদের লাগবে না। বিট কোড, বাইট কোড, এক্সিকিউটিভ ফাইল, ওগুলো আসলে আমাদের পরীক্ষা আসার উপযোগী না আর কি। আরো ফ্যাক্টর তো ডেফিনেটলি আছে, আমাদের দরকার হবে না। আচ্ছা, এইবার আমরা পড়বো সফটওয়্যারের প্রকারভেদ। আচ্ছা, সফটওয়্যারকে আমরা ডিফারেন্ট পয়েন্ট অফ ভিউতে ক্লাসিফাই করতে পারি। তো ফার্স্ট পয়েন্ট অফ ভিউ হচ্ছে সোর্স কোড। আমরা সফটওয়্যারের ক্লাসিফিকেশন করব সোর্স কোডের উপরে ভিত্তি করে। সোর্স কোডটা কি আপনি খুব ভালো বুঝে গেছেন। সোর্স কোড হচ্ছে কম্পিউটার বেটা তুই কেমনে কাজ করবি, কাজ করার নিয়মটা আমি কম্পিউটারকে দেব একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা অবশ্যই মেশিন ল্যাঙ্গুয়েজ হবে না। অন্যান্য ল্যাঙ্গুয়েজ, ইজি করা ল্যাঙ্গুয়েজ, সেগুলো দিয়ে আমি কম্পিউটারকে কমান্ড দিব।
সেই কমান্ডগুলো যদি সবার কাছে অ্যাভেলেবেল থাকে, যে কেউ সেই কমান্ডটাকে কপি করতে পারে, এডিট করতে পারে, তখন সেই সফটওয়্যারটাকে বলবো ওপেন সোর্স সফটওয়্যার। তাহলে ওই সোর্স কোডটা যদি আমি সবাইকে কপি করতে দেই, এডিট করতে দেই, কোনটাকে? সফটওয়্যার ব্যবহারকে না, কিন্তু সফটওয়্যারটা ব্যবহারকে না, যে ও সফটওয়্যার ব্যবহার করতেছে, সফটওয়্যার কপি করতেছে, তা না। সফটওয়্যারটা কিভাবে কাজ করতেছে, এই সোর্স কোডটা কে যদি আমরা কপি বা এডিট করতে দেই, যদি আমাদের কপিরাইট না থাকে, সফটওয়্যারটার সোর্স কোডের উপরে যদি আমরা কপিরাইট না করি, অর্থাৎ কেউ যদি আমার সোর্স কোডকে কপি বা এডিট করে, আমি তাতে কোনো মামলা টামলা করবো না, তখন সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার। একটু সহজ এক্সাম্পল দেই। আপনি একটা সফটওয়্যার ডাউনলোড দিলেন, সেই সফটওয়্যারের নাম হচ্ছে ফেসবুক। আমার একটা কোয়েশ্চন স্যার। কি হলো ভাই? কোনো কোয়েশ্চেন? নাহলে মিউট করে দিচ্ছি। হ্যাঁ স্যার, সফটওয়্যার কি? এটা পরীক্ষায় হোয়াট ইজ সফটওয়্যার? সফটওয়্যার কি বলেন, এটা আমি জিজ্ঞেস করবো এতক্ষণ পরে। এ সেট অফ প্রোগ্রাম। এ সেট অফ প্রোগ্রাম মানে এক বা একাধিক প্রোগ্রামের সমষ্টি। সেটটা কয়টা মিলে সেট হবে এইটা ফিক্সড না। যেমন ধরেন যোগ বিয়োগ গুণ ভাগ, 4টা প্রোগ্রাম মিলে একটা সফটওয়্যার হইতে পারে। আবার এমন হইতে পারে যে যোগ বিয়োগ গুণ ভাগ পাশাপাশি আপনি লগারিদমকে ইনক্লুড করলেন, তখন 5টা মিলে একটা সেট। আবার এমন হইতে পারে খালি যোগ করাই আপনার দরকার, তখন যোগ করার একটা প্রোগ্রাম মিলে একটা সফটওয়্যার। তারপরে আর কোনো কোশ্চেন থাকলে বলেন। ক্লিয়ার কিনা? না। জি স্যার। ওকে, এখন এই যে সফটওয়্যারটা আছে, সেই সফটওয়্যারটার ভেতরে প্রোগ্রাম আছে। প্রোগ্রামটার লিখিত ভার্সনটাকে আমরা বলতেছি সোর্স কোড। এখন সেই সোর্স কোডটা আমি যদি কাউকে কপি বা এডিট করার এখতিয়ার দিয়ে দিই, যে তোরা ভাই কপি এডিট করে নতুন নতুন সফটওয়্যার তোরা বানা, আমার কোনো কপিরাইট নাই, তখন সেই সফটওয়্যারের নাম হবে ওপেন সোর্স। একটা এক্সাম্পল দিতে চাচ্ছিলাম। আপনি মনে করেন একটা সফটওয়্যার ডাউনলোড দিলেন, সেই সফটওয়্যারটার নাম হচ্ছে ফেসবুক। ওকে, এখন সেই সফটওয়্যারটা আপনি ফ্রিতে ডাউনলোড করছেন, সেটা ফ্রিতে আরেকজনের কাছে আপনি শেয়ার ইট দিয়ে শেয়ার করছেন, সবই ফ্রি। বাট আপনি কিন্তু সেই সফটওয়্যারটা জাস্ট ব্যবহার করতেছেন, সেই সফটওয়্যারের সোর্স কোড কিন্তু আপনি ডাউনলোড দেন নাই। আপনি কি ডাউনলোড দিয়েছেন? সফটওয়্যারটার ব্যবহারকারীর অংশটা। সোর্স কোড হচ্ছে যেইভাবে সফটওয়্যারটা বানানো হয়েছে, যেই অংশটাতে, এই যে দেখেন ফেসবুকে, যেখানে ফেসবুকে অংশটা দেখা যাচ্ছে, দেখেন এই জায়গাটা ব্লু দেখা যাচ্ছে কিনা আমি জানি না, ব্লু হোয়াইট এই জায়গাটা, আপনি যতবারই ডাউনলোড দেন না কেন, আপনি কিন্তু নীল অংশটা রে কালো বানাইতে পারবেন না। এই যে মাঝখানে সাদা অংশ, সাদা অংশটা কিন্তু আপনি হলুদ বানাইতে পারবেন না। নীল অংশটাকে লাল বানানোর জন্য, সাদা অংশকে কালো বানানোর জন্য আপনার দরকার হবে সোর্স কোড। এই জায়গাটা যে নীল হবে তার জন্য একটা কমান্ড আছে, এই জায়গাটা যে সাদা হবে তার জন্য একটা কমান্ড আছে। সেই কমান্ড জায়গা অংশটা হচ্ছে মূলত সোর্স কোড। এই সোর্স কোডটাকে আপনি কপি বা এডিট যদি করতে পারেন, সেই সফটওয়্যারের নাম হবে ওপেন সোর্স সফটওয়্যার। যেমন এক্সাম্পল লিখি ওপেন সোর্স সফটওয়্যারের, যেমন হচ্ছে অ্যান্ড্রয়েড, এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার। লিনাক্স, এটা হচ্ছে একটা ওপেন সোর্স সফটওয়্যার। উবুন্টু, এটা হচ্ছে একটা ওপেন সোর্স সফটওয়্যার। ভিএলসি প্লেয়ার, এটা একটা ওপেন সোর্স সফটওয়্যার। মোজিলা ফায়ারফক্স ব্যবহার করছেন অনেকেই। মোজিলা ফায়ারফক্স ওপেন সোর্স সফটওয়্যার। লিনাক্স আর উবুন্টু তো মনে হয় একই। সরি ভাইয়া, লিনাক্স আর উবুন্টু তো একই না? হ্যাঁ একই বলতে পারেন, একটু হালকা পার্থক্য আছে। লিনাক্সটা হচ্ছে, লিনাক্সের যে কার্নেলটা ব্যবহার করে উবুন্টু তৈরি করা হয়েছে, বাট উবুন্টুটা হচ্ছে আপনার এই গ্রাফিক্যাল অপারেটিং সিস্টেম। আর লিনাক্সটা হচ্ছে মূলত লিনাক্স কালি বা লিনাক্স রেড হ্যাট, ওরা হচ্ছে মূলত কি বলে এটাকে, ক্যারেক্টার বেসড অপারেটিং সিস্টেম। বাট মূল কার্নেলটা আসলে সেমই, কার্নেল সেম, বাট
গ্রাফিক্যাল না ক্যারেক্টার সেটার উপরে বেস করে ভিন্ন নাম রাখা হয়েছে। বুঝছেন কি না? অবশ্য সেটা সবার বোঝার দরকারও নাই। কালি লিনাক্সটা কি? কালি লিনাক্সটা কি? উবুন্টু হইলো ওয়ান কাইন্ড অফ লিনাক্স, ওইটাই আর কি। হ্যাঁ, লিনাক্সের কার্নেলটাই ব্যবহার করা হয়েছে, বাট উবুন্টুটা হচ্ছে গ্রাফিক্যাল, ওইখানে যে ছবি টবি দেখতে পারবেন আপনি। আচ্ছা, এটা সবার জন্য দরকার নাই, জাস্ট বাকিদের দরকার হলো নামটা জাস্ট দেখা আর কি। ভিএলসি প্লেয়ার, তারপর হচ্ছে ফায়ারফক্স, তারপরে হচ্ছে আপনার মাই সিকুয়েল, এরা হচ্ছে, আমি কয়েকটা নাম লিখলাম, যে যতটুকু মনে রাখতে পারেন আর কি। আরো নামটাম আপনি সার্চ টার্চ দিয়ে দেখবেন, বই টয়ে পড়বেন। এরা সবাই হচ্ছে ওপেন সোর্স সফটওয়্যার। তার মানে এই সফটওয়্যারগুলো যে সোর্স কোড আছে, সোর্স কোডটার উপরে কপিরাইট নাই। আপনি সেই সোর্স কোডটাকে কপি করে এডিট করে নতুন নতুন ভার্সন তৈরি করতে পারেন, নতুন নতুন সফটওয়্যার তৈরি করতে পারেন, তাতে মালিকের কোনো আপত্তি থাকবে না। আর ক্লোজড সোর্স সফটওয়্যারটা হচ্ছে সেই সফটওয়্যারের সোর্স কোডটার উপরে কপিরাইট দেওয়া। আপনি সেই সফটওয়্যারের সোর্স কোড কপি বা এডিট করতে পারবেন না, করলে আপনারা থানায় নিয়ে যাবে। সেই সফটওয়্যারগুলোকে বলা হবে ক্লোজড সোর্স সফটওয়্যার। অধিকাংশ সফটওয়্যার আসলে ক্লোজ সোর্স। অ্যান্ড্রয়েড যেমন ওপেন সোর্স, অ্যান্ড্রয়েডের প্যারালাল আপনি কি পাচ্ছেন মোবাইল ফোনের জন্য? মোবাইল ফোনের জন্য পাচ্ছেন আপনি আইওএস, তারপরে হচ্ছে ডেস্কটপের জন্য আপনি পাচ্ছেন উইন্ডোজ, বা ডেস্কটপের জন্য যদি অ্যাপেলের কম্পিউটার হয় সেখানে আপনি পাচ্ছেন ম্যাকিনটোশ, মানে ম্যাক। এরা সবাই হচ্ছে ওপেন ক্লোজ সোর্স। তারপরে যেমন হচ্ছে আপনি মাইক্রোসফটের অফিস লেখা দিই, তার মধ্যে সব চলে আসতেছে। ওয়ার্ড প্রেজেন্টেশন, মানে কি বলে, পাওয়ার পয়েন্ট, এক্সেল, এরা সবাই হচ্ছে ক্লোজ সোর্স সফটওয়্যার। অ্যাডোবির যারা আছে, অ্যাডোবির ইলাস্ট্রেটর, অ্যাডোবির ফটোশপ, অ্যাডোবির পিডিএফ রিডার, মোটামুটি ভালো সব সফটওয়্যারই আসলে ক্লোজ সোর্স। তার মানে তাদের সোর্স কোডটাকে আপনি কপি বা এডিট করতে পারবেন না। এক্সাম্পল আরো একটু পড়ে নেবেন। স্যার ক্রোম কোন কি হবে? ক্রোম সরি, ক্রোম আচ্ছা, ক্রোম হচ্ছে, এটা ওই 41তম বিসিএস এর কোশ্চেন আর কি, এটা নিয়ে কন্ট্রোভার্সি তৈরি হয়েছে। সেটা হচ্ছে এই যে গুগল ক্রোম, এই ক্রোম ব্যাটা হচ্ছে ক্লোজড সোর্স সফটওয়্যার, কিন্তু ক্রোমের কাছাকাছি আরেকটা সফটওয়্যার গুগল কোম্পানিরই, সেটার নাম হচ্ছে ক্রোমিয়াম। ক্রোমিয়াম বানান কি? MIUM। এই গুগল ক্রোমিয়াম, এই ব্যাটা হচ্ছে ওপেন সোর্স, আর গুগল ক্রোম হচ্ছে ক্লোজ সোর্স। আর 41-এর ওই কোশ্চেনটার ভেতরে আসলে বর্তমান সময়ের প্রেক্ষাপটে রাইট আনসার নাই। ওইখানে কোনটা ওপেন সোর্স বলা হয়েছে, ওইখানে 4টা অপশনের 4টাই আসলে ক্লোজ সোর্স ছিল। জুম একটা সময় ওপেন সোর্স ছিল, বাট জুম বর্তমানে ক্লোজ সোর্স। ওইখানে রাইট আনসার আসলে নাই। তাহলে স্যার, বলেন। স্যার অপেরা কি স্যার? সরি, অপেরা কি স্যার? ক্লোজ অপেরা ওপেন সোর্স, অপেরা অপেরা ওপেন সোর্স সফটওয়্যার, অপেরা। ঠিক আছে, এখন এরকম এক্সাম্পল আপনি যতটুকু সম্ভব একটু রপ্ত করার চেষ্টা করবেন। আর কমন না পড়লে আপনি আন্দাজে আনসার করতে যান না, কোনটা ওপেন সোর্স কোনটা ক্লোজ সোর্স। আপনার যদি পড়ার মধ্যে থাকে তাহলে আনসার করবেন, পড়ার মধ্যে না থাকলে ছেড়ে দিবেন। আপনি আইডিয়া, ফেসবুকও তাহলে ক্লোজড সোর্স না? সরি স্যার ফেসবুকও তো তাহলে ক্লোজড না স্যার? ক্লোজ সোর্স, ফেসবুক ক্লোজ সোর্স। আচ্ছা, তাহলে এগুলোর এক্সাম্পল আপনি একটু সার্চ দিয়ে বা বইপত্র থেকে একটু দেখবেন। আমরা পরের ক্লাসিফিকেশনে চলে যাই। এখান থেকে কোনো কোশ্চেন আছে কিনা? তাহলে আমরা না পরের স্যার। পরের ক্লাসিফিকেশনে চলে যাই। এই সফটওয়্যার ক্লাসিফাই করব, সফটওয়্যারটাকে তার ফাংশনের উপর বেস করে আমরা ক্লাসিফাই করব, যে আসলে কার জন্য কাজ করে তার উপর বেস করে সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করব। একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, আর একটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে ফাংশনের উপর ভিত্তি করে, মানে ও কার জন্য কাজ করে তার উপর ভিত্তি করে সফটওয়্যারকে দুই ভাগে ভাগ করা যায়, অ্যাপ্লিকেশন আর সিস্টেম। অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার হচ্ছে যেই সফটওয়্যারটা সরাসরি ডিরেক্টলি
যেই সফটওয়্যারটা ডিরেক্টলি ইউজারের কাজ করে বা ব্যবহারকারীর। কাজ বা প্রবলেম সলভ করে তাদেরকে বলা হয় অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর যারা সরাসরি ইউজার বা ব্যবহারকারীর প্রবলেম সলভ করে না বা ব্যবহারকারী কাজ করে দেয় না তাদেরকে বলা হয় সিস্টেম সফটওয়্যার। কারণ ঘুরে পেঁচায় যদি আপনি বলেন সব কাজই তো ইউজারের, কিন্তু যারা সরাসরি ইউজারের কাজ করে তারা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। যারা সরাসরি ইউজারের কাজ করে না, ঘুরে পেঁচায় বললে তো ভাই ইউজারের কাজই, ঘুরে পেঁচায় ইউজারের কাজ করে, তারা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এক্সাম্পল বলি, যেমন ধরেন আপনার লেখালেখি করা দরকার, একটা চিঠি লিখবেন, কোন সফটওয়্যার ব্যবহার করবেন চিঠি লেখার জন্য? অ্যাপ্লিকেশন কোনটা নাম বলেন? মাইক্রোসফট ওয়ার্ড। মাইক্রোসফট ওয়ার্ড। তাহলে মাইক্রোসফট ওয়ার্ড কেমন সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আপনার একটা প্রেজেন্টেশন তৈরি করা দরকার, কোনটা নিয়ে ইউজ করবেন? PowerPoint। পাওয়ার পয়েন্ট কেমন সফটওয়্যার? অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আপনার হচ্ছে এখন একটু যোগাযোগ মাধ্যমে পরিচিতি বাড়ানো দরকার, ভাইরাল হওয়া দরকার, ফেসবুক ব্যবহার করবেন, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তারপরে হচ্ছে আপনার মন খারাপ, একটু গেম টেম খেলবেন, যে কোনো গেমই, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আপনার একটু মুভি দেখা দরকার, ভিএলসি প্লেয়ার ব্যবহার করবেন, কেএম প্লেয়ার ব্যবহার করবেন, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে যারা সরাসরি আপনার কাজ করে তারা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর যারা সরাসরি করে না তারা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। ডাইরেক্টলি কতটা আমারে বলেন তো দু একটা অপারেটিং সিস্টেমের নাম। আমি লিখছি কয়েকটা, আপনি কোন অপারেটিং সিস্টেম ব্যবহার করেন আমাকে একটু বলেন তো। মোবাইলে অ্যান্ড্রয়েড ব্যবহার করেন, আমাকে একটু বলতে পারবেন আপনি অ্যান্ড্রয়েড দিয়ে কোন কাজটা করছেন? একটা কাজের নাম বলেন। যেমন এমএস ওয়ার্ড দিয়ে আপনি লিখছেন, এমএস পাওয়ার পয়েন্ট দিয়ে প্রেজেন্টেশন তৈরি করছেন, আপনি ভিএলসি প্লেয়ার বা কেএম প্লেয়ার বা এমএক্স প্লেয়ার দিয়ে সিনেমা দেখছেন, ফটোশপ দিয়ে আপনার ছবি এডিট করছেন, ঠিক আছে? আমরা বলেন তো অ্যান্ড্রয়েড দিয়ে অথবা উইন্ডোজ দিয়ে আপনি জীবনে কোন কাজটা করছেন? একটা কাজের নাম বলে, তবে যে অ্যান্ড্রয়েড দিয়ে এই কাজটা করছি, একটা কাজের নাম বলতে পারবেন? এমন কোনো ফিক্স নাই। এমন কোনো কাজ আমরা করি নাই, বাট ইনডিরেক্টলি ও আমার সব কাজই করে দেয়, বুঝলেন নাই? ও সব কাজের কাজই আমার জীবন অনেক সহজ করে দিছে, কিন্তু সবকিছু ইনডিরেক্টলি। আমি ডিরেক্টলি বলতে পারবো না যে ও আমার এই কাজটা করে দিছে। তাহলে যে কোনো অপারেটিং সিস্টেম, অ্যান্ড্রয়েড হোক, উইন্ডোজ হোক, লিনাক্স হোক, উবুন্টু হোক, ম্যাক হোক, তারপরে হচ্ছে যাই হোক না কেন, ও আমার সরাসরি কোনো কাজ করে দেয় না, তাই অপারেটিং সিস্টেম সিস্টেম সফটওয়্যার। এরপর আমাকে বলেন তো ট্রান্সলেটর কেমন সফটওয়্যার? সিস্টেম সফটওয়্যার। ট্রান্সলেটরের কাজ কি কে বলতে পারবেন? ফার্স্ট, ট্রান্সলেটরের কাজ কি? আমরা পড়ছি একটু আগে। ট্রান্সলেট করে আর কি, কি ট্রান্সলেট করে? সোর্স কোড থেকে এই সোর্স কোড রে অবজেক্ট কোড বানানো, এটা কি আমার কাজ? কম্পিউটার বেটা তুই কেন বুঝোস না সোর্স কোড? তুই কেন পাইথন ল্যাঙ্গুয়েজ বুঝোস না? এটা তোর সমস্যা, এটা আমার সমস্যা না। পাইথন তুই বুঝোস না, এটা তোর সমস্যা। তাহলে কম্পিউটারের নিজের প্রবলেম হচ্ছে ও পাইথন বুঝে না, আর তার নিজের প্রবলেমের সলিউশন কি? পাইথনের সোর্স কোডটাকে অবজেক্ট কোড বানানো। তাহলে যে কোনো ট্রান্সলেটর, সেটা অ্যাসেম্বলার হোক, কম্পাইলার হোক, ইন্টারপ্রিটার হোক, তারা কোন ধরনের সফটওয়্যার? সিস্টেম সফটওয়্যার। এখন আপনারা যদি আমি জিজ্ঞেস করি গুগল ট্রান্সলেটর কেমন সফটওয়্যার? সিস্টেম সফটওয়্যার। গুগল ট্রান্সলেটর কেমন সফটওয়্যার হয়? অ্যাপ্লিকেশন সফটওয়্যার স্যার। এই যে গুগল ট্রান্সলেটর দিয়ে আপনি আগামীকাল আপনার বন্ধু বা বান্ধবীকে আই লাভ ইউ বলবেন 500 ভাষায়, এটা কি কম্পিউটারের কাম না সরাসরি আপনার কাম? সরাসরি এটা আপনার কাজ, তাই না? তাহলে দেখেন গুগল ট্রান্সলেটর সে হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আর সোর্স কোডকে অবজেক্ট কোড বানানো এটা তো আপনার কাজ না। এই জন্য সোর্স কোডকে অবজেক্ট কোড বানানো শুধু ট্রান্সলেটর, সেটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আর গুগল ট্রান্সলেটর সে আপনার কাজ করে দেয়। আপনার বান্ধবী ফ্রান্সে থাকে, ও ফ্রান্স ভাষায় একটা জিনিস লেখা পাঠাইছে, এই কি যেন বলে মি আমোরে, এরকম কি কি লেখে না, সেইটারে আপনি আবার বাংলা বা ইংলিশ করে নিছেন,
সেই কাজটা করে গুগল ট্রান্সলেটর, ব্যাটা হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আচ্ছা, এইবার আসেন দেখি ড্রাইভার, বা আমরা পুরো নাম যদি লিখি ডিভাইস ড্রাইভার। ডিভাইস ড্রাইভার যেমন ধরেন আপনি একটা প্রিন্টার কিনে আনলে ওই প্রিন্টার কি কাম করা শুরু করবে? ওই প্রিন্টার কিনে আনার পরে যদি কম্পিউটারে লাগান ওই প্রিন্টার কি কাজ করবে? প্রিন্টারকে কর্মক্ষম করার জন্য কি করতে হবে বলেন তো? কমন দিতে হবে। একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে। আপনি একটা ক্যামেরা নিয়ে আসছেন, আপনার মোবাইলে মনে করেন প্রচুর দামি ক্যামেরা আছে, কিন্তু মোবাইলে তো দেখলে দেখানো যাবে না, মোবাইলের ভেতরে এই ক্যামেরার ছবিওয়ালা বা লেন্সের ছবিওয়ালা একটা সফটওয়্যার থাকে। সেই সফটওয়্যার না থাকলে আপনি কি এই মোবাইলের ক্যামেরাটা ব্যবহার করতে পারবেন? পারবেন না। না। তাহলে দেখেন আপনার ডিভাইসগুলোকে কম্পিউটারের সাথে যুক্ত করার জন্য একটা সফটওয়্যার দরকার হয়। সেই সফটওয়্যারগুলোকে বলা হয় ডিভাইস ড্রাইভার। ওই ডিভাইস ড্রাইভার না থাকলে আপনি ক্যামেরাটাও ব্যবহার করতে পারবেন না আপনার কম্পিউটারে, বা প্রিন্টারটাও ব্যবহার করতে পারবেন না আপনার কম্পিউটারে। তাহলে প্রিন্টার বা কম্পিউটার বা এরকম অন্যান্য ডিভাইসকে কম্পিউটারে ব্যবহার করার জন্য একটা সফটওয়্যার দরকার হয়, তার নাম ডিভাইস ড্রাইভার। এখন দেখেন আপনি কি ডিভাইস ড্রাইভারের ব্যবহারকারী? না, আপনি ব্যবহারকারী ক্যামেরার, আপনি ব্যবহারকারী প্রিন্টারের। কিন্তু সেই প্রিন্টারের সাথে আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেমের যোগাযোগ স্থাপন করে দিচ্ছে ডিভাইস ড্রাইভার। প্রিন্টারের সাথে আপনার অপারেটিং সিস্টেমের যোগাযোগ স্থাপন করে এটা আপনার কাজ না, আপনার কাজ হইলো প্রিন্ট বের করা। কিন্তু এই যোগাযোগ স্থাপনটা করে দিচ্ছে যেই সফটওয়্যার, তার নাম হচ্ছে ডিভাইস ড্রাইভার। এই জন্য যে কোনো ডিভাইস ড্রাইভার, সেটা ক্যামেরার ড্রাইভার হোক, সেটা প্রিন্টারের ড্রাইভার হোক, তারা সবাই হচ্ছে সিস্টেম সফটওয়্যার। এরপর যদি বলি অ্যান্টিভাইরাস, এই যে অ্যান্টিভাইরাস, আপনারা বলতে পারবেন অ্যান্টিভাইরাসে আপনি কোনো কাজ করছেন? অ্যান্টিভাইরাস কি করে? আপনার কম্পিউটারে থাকা ফাইলগুলোকে ভাইরাসের আক্রমণ থেকে রক্ষা করে। আপনার কম্পিউটারে থাকা পুষ্পা 2 মুভি, ওই মুভিতে ভাইরাস আক্রমণ করবে কি করবে না তা আপনার কাজ না, ওটা কম্পিউটারের নিজের প্রবলেম। ওর ফাইল নষ্ট হয়ে যাচ্ছে, এটা ওর নিজের প্রবলেম। সেই প্রবলেমের সলিউশন হচ্ছে অ্যান্টিভাইরাস করে দেয়। আপনার প্রবলেম হচ্ছে আপনার এখন আল্লু অর্জুন একটু দেখতে মন চাচ্ছে, রাশমিকাকে একটু দেখতে মন চাইছে, এটা আপনার সমস্যা। আপনার সমস্যার সমাধান করতেছে ভিএলসি প্লেয়ার। তাহলে ভিএলসি প্লেয়ার হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার। আর সেই ফাইলে ভাইরাস এসে ফাইল নষ্ট করে দিচ্ছে, এই সমস্যা কম্পিউটার ব্যাটার নিজের। কেন তোর ফাইল নষ্ট হয়ে যাবে? সেই ফাইলটাকে রক্ষা করার জন্য অ্যান্টিভাইরাস ইনস্টল করা হয়েছে, এটা ওর নিজের প্রোটেকশনের জন্য। সেই জন্য অ্যান্টিভাইরাস হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আর এই যে একটু মিউট করে দেন, ওই যে উনি বোধহয় ক্লাসে জয়েন করে চলে গেছে, হিউজ নয়েজ হইতেছে। আচ্ছা, স্যার আবির হোসেনকে মিউট করে দেন স্যার। সবগুলো মিউট করতেছি, তারা সময় দেন, দিছি সবটিকে মিউট করে যা। ওকে, আচ্ছা, তো এই হলো আমাদের অ্যান্টিভাইরাস গেল। এরপরে মনে করেন উপরে লিখি কম্প্রেসিং সফটওয়্যার। আমার ফাইল মনে করেন সাইজ একটা বড়, আপনি পেন ড্রাইভে করে পুষ্পা 2 নিয়ে আসবেন বন্ধুর কাছ থেকে। আপনার পেন ড্রাইভের সাইজ হলো 4 জিবি, আর পুষ্পা 2 এর সাইজ হলো ধরেন 4.5 জিবি। আর ওই 4.5 জিবি সিনেমা তো আপনার পেন ড্রাইভে ঢুকবে না, কারণ পেন ড্রাইভে যে 4.5 জিবি সিনেমা ঢুকবে না। পেন ড্রাইভে ঢুকাতে হলে কি করতে হবে? ওই 4.5 জিবি ফাইলকে কম্প্রেস করতে হবে, কম্প্রেস করে সেটাকে 2 জিবি বানাইতে হবে বা ছোট করতে হবে। এই যে বড় ফাইলকে কম্প্রেস করে ছোট করার জন্য যে সফটওয়্যার, তাদেরকে বলা হয় কম্প্রেসিং সফটওয়্যার। কম্প্রেসিং সফটওয়্যার এক্সাম্পল কি বলতে পারবেন? এটা কিন্তু বাংলাদেশ ব্যাংক এডি 2022 কোশ্চেন। কম্প্রেস করার জন্য একটা সফটওয়্যারের নাম বলেন, সবচেয়ে কমনটা, ওটাই পরীক্ষা আসছে। উইনজিপ। উইনজিপ, উইনজিপ পরীক্ষা আসছে। উইনজিপ, উইনরার, এগুলো মোস্ট কমন। তাহলে দেখেন বড় ফাইলকে কম্প্রেস করে ছোট করে ফেললাম উইনজিপ দিয়ে। এই দেখেন বড় ফাইলটা ছোট করা ওই পেন ড্রাইভের মধ্যে আটানোর জন্য, এটা কি ভাই আমার কাম নাকি? আমার কাম আমি সিনেমা দেখবো, আমার কাম করে দেয় ভিএলসি প্লেয়ার, কেএম প্লেয়ার, এমএক্স প্লেয়ার। আর ওর সিস্টেমের সমস্যা, তোর পেন ড্রাইভের জায়গা নাই কেন, এটা তোর সমস্যা। ওর সমস্যার সমাধান করার জন্য আমরা এই কম্প্রেসিং সফটওয়্যারটা নিয়ে আসছি।
এই জন্য যে কোনো কম্প্রেসিং সফটওয়্যারই হচ্ছে সিস্টেম সফটওয়্যার। আচ্ছা, এখন আমাকে বলেন অ্যাপ্লিকেশন সফটওয়্যার সিস্টেম সফটওয়্যার এটুকু ক্লিয়ার কিনা? জি স্যার। ক্লিয়ার। এখন দেখেন এই সিস্টেম সফটওয়্যারগুলোর মধ্যে অ্যান্টিভাইরাস এটা না থাকলে আমার কম্পিউটার আসলে চলবে। এই কম্প্রেসিং সফটওয়্যার এটা না থাকলে আমার কম্পিউটার চলবে, কষ্ট হইতে পারে, রিস্ক থাকতে পারে, বাট কম্পিউটার চলবে। কিন্তু দেখেন অপারেটিং সিস্টেম না থাকলে কম্পিউটার চলবেই না। এটা কিন্তু পরীক্ষা আসা কোয়েশ্চেন, নিচের কোনটি ছাড়া কম্পিউটার চালু হবে না? আনসার হচ্ছে অপারেটিং সিস্টেম। ও না থাকলে কম্পিউটার স্টার্টই হবে না। ট্রান্সলেটর না থাকলে আমার সফটওয়্যার চলবেই না, কারণ মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে বানানো সফটওয়্যার তো এখন আর পৃথিবীতে নাই। সকল সফটওয়্যারই বানানো হয় সোর্স কোড মানে অন্যান্য ল্যাঙ্গুয়েজ দিয়ে, আর সেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজে বানানোর জন্য আমার ট্রান্সলেটর দরকার হবে। ট্রান্সলেটর না থাকলে আমার কম্পিউটার চলবেই না। ডিভাইস ড্রাইভার না থাকলে আমার ডিভাইসই চলবে না। আপনার ক্যামেরা যত দামি হোক না কেন, সেই ক্যামেরাটাকে কম্পিউটারের ভেতরে লাগাবেন, সেই ক্যামেরার সাথে কম্পিউটারের সংযোগ স্থাপন করার জন্য ক্যামেরা ড্রাইভার লাগবে। ওইটা ছাড়া কম্পিউটার কি বলে কম্পিউটার চলবে, কিন্তু ওই যে ডিভাইসটাই চলবে না। তাই এরা হচ্ছে আমার এসেনশিয়াল, এদেরকে ছাড়া চলা অসম্ভব। কিন্তু আমার কম্পিউটার যদি অ্যান্টিভাইরাস না থাকে চলা সম্ভব, রিস্ক আছে। আমার কম্পিউটারে যদি কম্প্রেসিং সফটওয়্যার না থাকে তাহলে 4.5 জিবির পুরো ফাইলটা আমার পেনড্রাইভে আসবে না। আমার পেনড্রাইভ তো 4 জিবি, তখন দেখা যাবে সিনেমার 70% আমার পেনড্রাইভে চলে আসছে। তার মানে এই কম্প্রেসর এবং অ্যান্টিভাইরাস ছাড়াও কম্পিউটার চলবে, বাট ঝামেলা হওয়ার সম্ভাবনা আছে বা ঝামেলা হবে। যাদেরকে ছাড়াও চলা সম্ভব কিন্তু কষ্ট হয় তাদেরকে বলা হয় ইউটিলিটি সফটওয়্যার। সেই সিস্টেম সফটওয়্যার যাদেরকে ছাড়াও চলা সম্ভব কিন্তু জীবন কষ্টের হয় তাদেরকে বলা হয় ইউটিলিটি সফটওয়্যার। ঠিক যেমন আমাদের বাসা বাড়িতে ইউটিলিটি বিল মানে আমরা বুঝি কি, বিদ্যুৎ বিল, গ্যাস বিল। বিদ্যুৎ বা গ্যাসের কানেকশন ছাড়া আমাদের চলতে কষ্ট হলেও চলতে পারি আমরা। ঠিক একইভাবে যে সিস্টেম সফটওয়্যারগুলো ছাড়াও কম্পিউটার চলতে পারে বাট ঝামেলা হয়, সেই সিস্টেম সফটওয়্যারগুলোকে বলা হয় ইউটিলিটি সফটওয়্যার। এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলবেন? জি স্যার। পাওয়া যাবে তো নাকি? জি স্যার। ওকে, তাহলে চলেন এগিয়ে যাই। এই সফটওয়্যারটাকেই আমরা আরেকটা পয়েন্ট অফ ভিউতে ভাগ করতে পারি। হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। হ্যাঁ বলেন স্যার। সফটওয়্যারকে যে এখন ভাগ করলেন ফাংশন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তার জন্য কাজ করে, তার উপর ভিত্তি করে। বুঝেন নাই? তার জন্য সে ফাংশনেট করতেছে। ক্লিয়ার কিনা? এর আগেরটা কি অনুযায়ী ভাগ করছেন স্যার? কোর্স এর অনুযায়ী? আগেরটা হচ্ছে সোর্স কোডের উপরে ভিত্তি করে ভাগ করছিলাম, যে সোর্স কোডটাকে, সোর্স কোডের উপরে কপিরাইট আছে কিনা, আমি সেই সোর্স কোডকে কপি করলে মালিক আমার নামে মামলা দিবে কিনা, সেটার উপরে ভিত্তি করে। ক্লিয়ার কিনা? জি স্যার। ওকে, এইবার আসেন আমরা আরেকটা পয়েন্ট অফ ভিউতে ভাগ দেখব। সেটা হচ্ছে সফটওয়্যারটা আসলে কার জন্য বানানো। একটা হচ্ছে এটা হলো কার জন্য বানানো, একটা হচ্ছে হরাইজন্টাল মার্কেট সফটওয়্যার, হরাইজন্টাল মার্কেট, অথবা এটার অপর নাম হচ্ছে প্যাকেজ সফটওয়্যার। আরেকটা হচ্ছে ভার্টিক্যাল মার্কেট সফটওয়্যার বা কাস্টমাইজ সফটওয়্যার। একটা এক্সাম্পল দেই, যেমন ধরেন আপনি কোন একটা প্রতিষ্ঠানের মালিক, আপনার অফিসে কে কখন উপস্থিত থাকে এটা, বা কে কখন কোন দিন জয়েন করছে, কার কবে ইনক্রিমেন্ট হবে, তারপর হচ্ছে কার পারফরমেন্স কেমন, এগুলোকে অ্যানালাইসিস করার জন্য আপনি একটা এইচআর সফটওয়্যার বানাইলেন, হিউম্যান রিসোর্স সফটওয়্যার বানাইলেন, অথবা আপনার কম্পিউটারের পারফরমেন্স অ্যানালাইসিস করার জন্য একটা ইআরপি সফটওয়্যার বানাইলেন। আপনার প্রতিষ্ঠানের জন্যই বানাইছেন। আপনার প্রতিষ্ঠান ছাড়া অন্য কেউ এই সফটওয়্যারটা ডাউনলোডও করতে পারবে না, আপনার প্রতিষ্ঠান ছাড়া অন্য কেউ এই সফটওয়্যার ইনস্টল বা ব্যবহার কোনো কিছুই করতে পারবে না।
এই ধরনের সফটওয়্যার, যেই সফটওয়্যারটা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য বানানো হয়, সেই সফটওয়্যারকে বলা হয় ভার্টিক্যাল মার্কেট সফটওয়্যার বা কাস্টমাইজ সফটওয়্যার। এটা কোনো ব্যক্তির জন্য হইতে পারে বা কোনো একটা প্রতিষ্ঠানের জন্য বানানো হইতে পারে। সেই প্রতিষ্ঠানের নিড অনুযায়ী, নিড অ্যাসেসমেন্ট করে কাস্টমাইজ করে বানানো হয়েছে, তাকে বলা হয় কাস্টমাইজ সফটওয়্যার বা ভার্টিক্যাল মার্কেট সফটওয়্যার। এক্সাম্পল হচ্ছে হিউম্যান রিসোর্স সফটওয়্যার। আপনার কতজন এমপ্লয়ি আছে, কার স্যালারি কত, কে কবে ইনক্রিমেন্ট পাবে, এগুলোকে অ্যানালাইসিস করার জন্য আপনি একটা সফটওয়্যার বানাইছেন। অথবা ইআরপি সফটওয়্যার, আপনার এই প্রতিষ্ঠানের সাথে কাস্টমারের ফিডব্যাক নিচ্ছেন, সেই অনুযায়ী ব্যবস্থা নিচ্ছেন, ওই প্রতিষ্ঠানের জন্য বানানো সফটওয়্যার, সেগুলো হচ্ছে ভার্টিক্যাল মার্কেট সফটওয়্যার। আর হরাইজন্টাল সফটওয়্যার হচ্ছে আমি কোনো প্রতিষ্ঠানের জন্য সফটওয়্যারটা বানাইনি, আমি একটা সফটওয়্যার বানাইছি, যার দরকার হবে সে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে ব্যবহার করবে। তাহলে এটা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য বানানো না, যার দরকার সে ডাউনলোড করে ব্যবহার করবে, তাকে বলা হয় হরাইজন্টাল মার্কেট সফটওয়্যার বা প্যাকেজ সফটওয়্যার। যেমন এমএস ওয়ার্ড অথবা ফটোশপ, এটা কিন্তু কোনো ব্যক্তির জন্য বানানো হয় নাই, যার ফটো এডিট করা দরকার সে ডাউনলোড দিয়ে ব্যবহার করবে। এমন সফটওয়্যারকে বলা হয় হরাইজন্টাল মার্কেট সফটওয়্যার বা প্যাকেজ সফটওয়্যার। ক্লিয়ার কিনা? জি স্যার। জি স্যার। স্যার ইআরপি ফুল ফর্ম জানে কি? এটা হচ্ছে এন্টারপ্রেনারশিপ, কি যেন ভুলে গেছি, একটু সার্চ দিয়ে দেখে নেন। আচ্ছা ঠিক আছে। ওকে, এন্টারপ্রাইজ রিসোর্স প্ল্যানিং। আচ্ছা, আমার এখন মনে নাই, এটা জাস্ট একটু সার্চ দিয়ে দেখে নেবেন আর কি, তাইলেই হবে। এখন এই যে আমরা এত এত সফটওয়্যার বানাচ্ছি, সফটওয়্যারে ভুলভ্রান্তি হইতে পারে। তো সফটওয়্যারে যে ভুল হয়, সেই সফটওয়্যারের ভুলকে বলা হয় বাগ বা এরর। সফটওয়্যারে মূলত 3 রকমের বাগ বা এরর হইতে পারে। একটা হচ্ছে সিনট্যাক্স এরর। সফটওয়্যার বানাইতে গিয়ে আপনি কোনো একটা জায়গায় বানান টানান ভুল করে ফেলছেন, এই বানান টানান ভুল করলে সেটাকে বলা হয় সিনট্যাক্স এরর। বানান ভুল করছেন, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ মোটামুটি অনেকেই করছেন, প্রতিটা ইনস্ট্রাকশন শেষে বা প্রতিটা লাইন শেষে কোন চিহ্ন দিতে হয়, ফুল স্টপ না কমা? সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আপনারা তো করছেন, সেমিকোলন দিতে হয়। সেমিকোলনের জায়গায় আপনি মারছেন ফুল স্টপ। এই যে আপনি গ্রামাটিক্যাল ভুলভাল করতেছেন, এগুলোকে বলা হয় সিনট্যাক্স এরর। সেকেন্ড টাইপের এরর বা বাগ হইতে পারে, সেটা হচ্ছে লজিক্যাল এরর। সেটা হচ্ছে লজিক্যাল এরর, ঠিক আছে? যেমন ধরেন আপনার বেতন 1000 থেকে 3000 হইল, বেতন ভাই কত বাড়ছে? 2000। 2000-এর লজিক কি? পরের বেতন বিয়োগ পূর্বের বেতন, এটা হচ্ছে আমার লজিক। লজিক ঠিক আছে না? লজিক তো ঠিক আছে। জি স্যার। ওকে, জি স্যার। এখন যদি আমি বলি আপনি 1 নাম্বার পেজ থেকে 3 নাম্বার পেজ পর্যন্ত পড়ছেন, তাহলে ভাই কয়টা পেজ পড়ছেন? 3টা। কিন্তু আমি যদি লিখি যে এই কয়টা পেজ পড়ছি বের করার জন্য আমি যদি নিয়ম লিখি, 3 নাম্বার পেজ হলো লাস্ট পেজ, 1 নাম্বার পেজ হলো প্রথম পেজ, বিয়োগ করলে তো 2 আসবে। তাহলে স্যালারির জন্য লজিক ঠিক আছে, বাট পেজ গণনার জন্য কি লজিক এটা ঠিক আছে? ঠিক নাই। না স্যার। আমি যদি এরকম লজিকে ভুল করে ফেলি, সেই ভুলের নাম হচ্ছে লজিক্যাল এরর। আর সফটওয়্যার চালাইতে গিয়ে যদি ভুল করে ফেলি, সেটার নাম হচ্ছে চালানো। মানে কি? সফটওয়্যারকে চালানো, চালানোর ইংলিশ হচ্ছে রান। চালাতে গিয়ে ভুল করলে তার নাম হচ্ছে রান টাইম এরর। চালাতে গিয়ে ভুল করলে তার নাম হচ্ছে রান টাইম এরর। যেমন মনে করেন আমি আপনারে বললাম যে কোনো একটা সংখ্যাকে আমি ইনপুট আকারে দিব, সেই সংখ্যার ইনভার্স আউটপুট আকারে পাবো। যেমন ধরেন আমি সফটওয়্যারের ভেতরে ইনপুট আকারে যদি 5 দেই, আউটপুট আমি পাইতে চাই 1/5। 1/5 এর ভ্যালু কত? ইনস্ট্যান্ট কে বলতে পারবেন? 1/5 ইকুয়াল হোয়াট? 0.2। এই তো আমি ইনপুট আকারে যা দিব, আউটপুট আকারে তার উল্টা সংখ্যাটা আসবে। এটা একটা সফটওয়্যার ধরেন। এই সফটওয়্যারের লজিক কি? y ইকুয়াল 1/x। আমার ইনপুটটা হচ্ছে x, আমি ইনপুটটা x আকারে দিব, ও আমাকে 1/x করে আউটপুটটা y, সেটা আমাকে ও জানাবে। এখন এই সফটওয়্যার বানানোর সময় আমি বলে দিছি যে ভাই তুমি ইনপুট আকারে এই যে আমি যে এই সংখ্যাটা লিখছি, এটা হচ্ছে মূলত আমার সোর্স কোড, ঠিক আছে? আর আপনি
ব্যবহারকারী আপনি আপনার সোর্স কোড জানার দরকার নাই, আপনি খালি 5 দিবেন, 0.2 পাবেন। ঠিক আছে? আচ্ছা, এখন আমি আপনাকে বানানোর সময়, সফটওয়্যার বানানোর সময় আমি আপনাকে বলে দিচ্ছি যে ভাই তুমি যে কোনো সংখ্যারই ইনভার্স জানতে চাইবা, খালি জিরোর ইনভার্স জানতে চাইবে না। তুমি যে কোনো সংখ্যার ইনভার্স জানতে চাও, আমার কোনো আপত্তি নাই, কিন্তু ভাই তুমি জিরোর ইনভার্স জানতে চাইবা না। ভালো কথা, এখানে তো আমার বানানোও ভুল করি নাই, লজিকও ভুল করি নাই, আমি আপনাকে বলে দিচ্ছি যে ভাই তুমি জিরোর ইনভার্স কত জানতে চাইবা না। কিন্তু আপনি সফটওয়্যার চালাইতে গিয়া প্রথমেই বললেন একটু দেখি না জিরো ইনপুট দিলে কি আসে। এই যে সফটওয়্যার চালানোর সময় আপনি যে ভুলটা করলেন, এটা কোন ধরনের ভুল? রান টাইম রান টাইম এরর। আমি আপনাকে বলে দিচ্ছি যে ভাই তুমি ভুল করো না, তুমি 1/0 ভ্যালু জানতে চাও না, কিন্তু আপনি গিয়ে প্রথমেই দিলেন 1/0, ভুল হয়ে গেল। এই ভুল কখন হয়েছে? সফটওয়্যার বানানোর সময় ভুলটা হয়েছে, এটা হচ্ছে রান টাইম এরর। এই যে আপনি ইনপুট আকারে যে জিরো দিচ্ছেন, এটা কোনো জাতের ইনপুট দিচ্ছেন? এটা কোনোভাবেই জাতের ইনপুট দেন নাই। কেমন ইনপুট দিচ্ছেন? এটা কেমন ইনপুট? এটা গার্বেজ ইনপুট। আর গার্বেজ ইনপুট দিলে সে আপনাকে তো গার্বেজ আউটপুটই দিবে, তার ফলাফল হচ্ছে গার্বেজ আউটপুট। সংক্ষেপ করলে এটা হবে গিগো। আপনাকে পরীক্ষা জিজ্ঞেস করবে গিগোর পূর্ণরূপ কি? গার্বেজ ইনপুট, গার্বেজ আউটপুট। আর আপনি যদি এই গিগো মতো ভুলটা করেন, আপনাকে জিজ্ঞেস করবে গিগো এটা কোন ধরনের এরর, আনসার কি হবে? রান টাইম এরর। রান টাইম এরর। এরর ক্লিয়ার কিনা একটু বলবেন? জি স্যার। জি স্যার। এরর ক্লিয়ার। যদি ক্লিয়ার হয় তাহলে আমার কোশ্চেনের উত্তর দেন। পরীক্ষা আসা কোশ্চেন, আমার কোশ্চেন না, আমি আপনাদের জাস্ট জিজ্ঞেস করতেছি। কম্পিউটার কোন ধরনের এরর? কম্পিউটার জিজ্ঞেস করতে পারে, অথবা কম্পাইলারের কথা বলতে পারে, অথবা ইন্টারপ্রিটারের কথা বলতে পারে। কম্পিউটার অথবা কম্পাইলার অথবা ইন্টারপ্রিটার, এই 3 রকমের এররের মধ্যে কোন এররটা ধরতে পারে, বা কোন কোন এরর কম্পিউটার ধরতে পারে? রান টাইম। রান টাইম এরর তো ধরবে কি হবে? সফটওয়্যার বানানো শেষ, লজিক্যাল রান এরর। করতেছেন, ব্যবহার করতেছেন। সিনট্যাক্স। লজিক্যাল এরর। রান টাইম এরর ধরতে পারবেন, এটা শিওর কিনা? সফটওয়্যার তো আপনি চালাইতে গিয়ে ভুল করছেন, আপনারে বলছে উপর থেকে গাড়ি নামতেছে, আপনি বাম দিকে যাবেন, তাহলে আপনি মারা খাবেন না। কিন্তু আপনি বাম দিকে না গিয়ে দাঁড়ায় আছেন, উপর থেকে গাড়ি এসে আপনার মাইরা দিছে, খেলা শেষ। এটাও তো এরর। আপনার দরকার ছিল গাড়ি আসলে আপনি ডানে যাবেন, বামে যাবেন। খেলছেন না ছোটবেলায় এই গেম? নাকি খেলেন? খেলছেন সবাই? তাহলে এই যে আপনি গেমে গিয়ে যে মইরা যান গেম খেলতে গিয়ে, এগুলো সবই রান টাইম এরর। এটা সব কম্পিউটার ধরতে পারবে না। আচ্ছা, তারপর সেকেন্ড ব্যাপার হচ্ছে লজিক্যাল এরর কি কম্পিউটার ধরতে পারবে? ধরতে পারবে না। কম্পিউটার তো লজিক বুঝেই না। আপনি যেই লজিক দিচ্ছেন ওভাবে এটাই সঠিক। কোথায় বিয়োগ করতে হবে, কোথায় বিয়োগ করার পরে +1 করতে হবে, এগুলো কম্পিউটার বুঝে না, তাই না? সেজন্য কম্পিউটার লজিক্যাল এররও ধরতে পারবে না। তাহলে কোন এরর ধরতে পারবে? সিনট্যাক্স এরর। অনলি কম্পিউটার সিনট্যাক্স এরর ধরতে পারবে। কম্পিউটার এক্সপেক্ট করে থাকবে আপনি সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করতেছেন, লাইনের শেষে সেমিকোলন হবে। আপনি পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করতেছেন, লাইন বা ইনস্ট্রাকশন শেষে কোনো সিম্বলই থাকবে না, কমাও থাকবে না, কিছুই থাকবে না। যদি আপনি কমা দিয়ে বসেন সেটা সে ধরতে পারবে। তাহলে এটা কিন্তু প্রিভিয়াস পরীক্ষার কোশ্চেন যে কম্পিউটার কোন এরর ধরতে পারে, একমাত্র আনসার হচ্ছে সিনট্যাক্স এরর ধরতে পারে, অন্য কোনোটাই ধরতে পারে না। ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। জি স্যার। ওকে। তারপর হচ্ছে শহীদুল, আপনার বাড়ি কি চাপাই? জি স্যার। না না, এখনো শেষ না, আমি শেষ হলে আমি ই করে দিব, অফ করে দিব। আচ্ছা, চাপাই কোথায় বাড়ি? আমি চাপাই 5টা উপজেলাতেই গেছি। চাপাই শিবগঞ্জ। শিবগঞ্জ, আচ্ছা, ভালো কথা। শিবগঞ্জে আপনাদের বাজারের এখানেই ভালো চমচম পাওয়া যায়, তাই না? আদি চমচম স্যার। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। আমি 5টা উপজেলাতেই গেছি, চাকরির সুবাদে আসলে অনেক জেলায় যাওয়া হয়েছে, তার মধ্যে চাপাই একটা আমার প্রিয় জেলা। আপনি যে কোশ্চেন করছেন সেটা হচ্ছে সফটওয়্যার কিভাবে বানানো যায়, তো সেটা ভালো কোশ্চেন করছেন, তবে সেটা আসলে আমাদের এখন আপাতত দরকার নাই, কারণ আপনি যদি সফটওয়্যার বানান তাহলে তো আপনি চাকরি করতে পারবেন না, তাই না?
আগে চাকরি বাকরি পান, এরপরে অতিরিক্ত ইনকামের জন্য সফটওয়্যার বানানো শিখবেন। ওকে, সফটওয়্যার ইঞ্জিনিয়ার হবে পরে। আর সফটওয়্যার ভাই এটা সায়েন্স না, এটা আমাদের ভুল ধারণা। সফটওয়্যার তৈরি করে এটা ভাই আর্টস। একটা সফটওয়্যার ধরেন আপনিও বানাইলেন, আমিও বানাইলাম, আমি বানাইছি, সেটার সাইজ হয়ে গেছে মনে করেন 300 MB, ওই একই কাজ করে। আপনি সফটওয়্যার বানাইছেন, সেটা হয়ে যাবে হয়তো বা 30 MB, কাজ কিন্তু সেম করে। এটা একটা আর্ট, এটা সব যে কেউ বানাইতে পারে। একটা কাজ কিভাবে করা যায় নিয়মটা আমি ধরলাম, সেই নিয়মটাকে আমি কম্পিউটার বোঝে এমন একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে, কম্পিউটার ডিরেক্টলি না বুঝলেও ইনডিরেক্টলি বুঝে এমন একটা ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি আমার মতো রূপায়িত করব। এটার জন্য ইঞ্জিনিয়ার হওয়ার খুব একটা দরকার নাই আসলে, বাট সেটা আসলে আমরা ওই কাজ করব চাকরিটাকে পাওয়ার পরে। ওকে, ক্লিয়ার কিনা এইটুকু যতটুকু পড়াইছি? ওকে, আজকে আমাদের এই পর্যন্তই। এবার আপনাদের কোনো কোশ্চেন থাকলে বলেন, না হলে আমরা শেষ করতে পারি। তার কম্পিউটারে এই যে প্রশ্নগুলা রিটেন এগুলা কি ইংলিশে না বাংলায় লিখতে হয়? সবই ভাই ইংলিশে আসবে, রিটার্নে আসবে না তো। রিটার্নে BCS এ আসে, ব্যাংকে আসে না। ব্যাংকে শুধু MCQ 10টা কোশ্চেন আসবে। স্যার হ্যাঁ বলেন স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম না, আসসালাম। স্যার প্রিভিয়াস কোশ্চেন গুলো দেখলাম মানে অনেক ডিফিকাল্ট মনে হয় স্যার, কেন? অবশ্যই পড়তে পড়তে দেখবেন ইজি হয়ে যাবে। আর এই যে কম্পিউটারে যে ম্যাথ গুলা ওই যে বাইনারি সংখ্যা ওগুলারও তো ক্লাস। হ্যাঁ হ্যাঁ, ওগুলোর ক্লাস নেক্সট ক্লাসটাই হবে, ওইগুলোর ক্লাস। স্যার আমরা দেখলাম ICT 5টা টোটাল লেকচার, এতে শেষ হবে স্যার? দেখা যাক শেষ হয় কিনা, তারপরে না স্যার হইলে পরে দেখা যাবে, সমস্যা কি। স্যার বাগ আর ডিবাগিং কি একই কথা স্যার? না, বাগ মানে হচ্ছে ভুল, আর ডিবাগ মানে কি? ভুল ভাগানো। তাহলে ডিবাগ হচ্ছে ভুল সংশোধন করা। এটা কি বলেন। এটা কি ডিবাগিং কথাটা বুঝি নাই, অন্য কেউ বললে একটু বলেন তো, আমার এখানে আসে না ওনার কথাটা। স্যার ডিবাগিং স্যার এটা কি সফটওয়্যারের মধ্যে আছে স্যার? হ্যাঁ, আসলে বাগ ধরতে পারে যে সফটওয়্যার গুলো, নর্মালি কম্পাইলারই বাগ ধরে দেয়। ঠিক আছে, কম্পাইলার বা ইন্টারপ্রেটার ওই আমাকে বাগ ধরে দেয় এবং ওই ডিবাগটা করে দেয়, অর্থাৎ ভুলটাকে ও সংশোধন করে দেয় যদি ওর লেভেলে থাকে, ওর পর্যায়ে যদি থাকে। এছাড়াও ডিবাগ করার জন্য, সফটওয়্যারের ভেতরে ভুলভ্রান্তি ধরার জন্য, অপকর্ম ধরার জন্য আরো অনেক উন্নত সফটওয়্যার আছে, ডিবাগিং সফটওয়্যার আছে, সেগুলো দিয়ে সফটওয়্যারের ভুলভ্রান্তি ধরা যায়। যেমন মনে করেন NBR এর জন্য আপনি একটা সফটওয়্যার বানাইলেন, সেখানে আপনার কোম্পানির ট্যাক্সও মনে করেন 20% কম হিসাব করে, অন্য যে কোনো কোম্পানির ট্যাক্সও পুরোপুরি ঠিক হিসাব করে, এটাও কিন্তু একটা বাগ। তো এরকম বাগ ধরার জন্য সেপারেট সফটওয়্যার আছে। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। বলেন স্যার। স্যার কম্পিউটারে যে মাউস যেমন ইঁদুরের ধারণা থেকে আসছে, এখানে এই বাঘটা কি স্যার টোকা এই ধারণা থেকে আসছে? হ্যাঁ হ্যাঁ ভাই, একদম ঠিক ধরছেন। বাঘ ঢুইকা তার ছিঁড়ে ফেলছে, তার খায় ফেলছে। ঠিক আছে, এখানে স্যার তখন টোকা। কম্পিউটার নষ্ট হয়ে গেছে, কম্পিউটার তো চলে না। এখন সমস্যা কি, ওই যে বাঘ ঢুকে তার খায় ফেলছে, তখন থেকেই কম্পিউটারে কোনো এরর বা কম্পিউটারে কোনো ভুল হলে সেই ভুলের নাম হয়ে গেছে প্রথাগতভাবে বাগ। ধন্যবাদ স্যার। তাহলে কি আমরা মোটামুটি পারবো? প্র্যাকটিস করতে হবে কিন্তু নিজের, না হলে শুধু কথাবার্তা শুনলে পারা যাবে না। স্যার বলেন স্যার। উনার কথা আমার কাছে আসে নাই, কোনো কোশ্চেন থাকলে। স্যার আপনি কি ম্যাথের কোনো ক্লাস নেবেন না আমাদের? ম্যাথের ক্লাস ভাই আমি খুবই রিগোরাস ট্রেনিং এ আছি এই মাসটা, কারণ হচ্ছে পরের মাসে রোজা, তো আমাদের সব এক্সাম গুলো এখন শেষ করে দিচ্ছে। দেখি স্যার রোজা আপনার ম্যাথ ক্লাস দেখে মানে ভালো লাগে স্যার, এই কারণে অ্যাডমিট হওয়ার মানে মেইন পিছনে কারণ, কিন্তু আপনি তো ইনশাআল্লাহ দেখি ক্লাস রোজায় নিচ্ছেন না স্যার আপনাদের ম্যাথের। যদি খুব স্যার একটা আপনি একটা ভেজালে না ক্লাস থাকি। নিয়েছিলেন আমাদের ম্যাথের, এরপর আর পাইনি। আর স্যার ICT ক্লাসও 3 মাস পড়াচ্ছে পেলাম স্যার, এই মাসে আর কোনো ক্লাস নেই। ভাই এখন তো সামনের আমি মাসে 6 দিতে মাসের ট্রেনিং এ আটকে গেছি, তো এটা হলো সমস্যা। জি স্যার। দেখি ইনশাল্লাহ রোজার মাসে আপনাদের কিছু ক্লাস নিব, রোজায় আমাদের ট্রেনিংটা হয়তো একটু হালকা হয়ে যাবে, তখন ইনশাল্লাহ হয়তো বা ক্লাস বাড়বে ইনশাল্লাহ। স্যার একটু চেষ্টা করেন আমাদের জন্য স্যার, ইনশাল্লাহ ইনশাল্লাহ ভাই। আমরা পারিনি বিধাই তো ভর্তি হয়েছি না নাকি হলেও কিছু সলভ ক্লাস আপনাদের নিব না, আপনাদের ক্লাসটা শেষ হইলেও যদি আপনারা থাকেন আর কি, তখন ইনশাল্লাহ কিছু ক্লাস আপনাদের নিব, কোর্স শেষ হয়ে গেল। আর রোজার মাসে, রোজার পরে আরো কিছু ক্লাস ইনশাল্লাহ নিব, একটু বেশি নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে ভাই, তাহলে আমরা আজকের মতো শেষ করি। আমার একটা প্রশ্ন বলেন ছিল। স্যার। হ্যাঁ হ্যাঁ শিওর।
যে মাল্টিটাস্কিং সফটওয়্যার আর মাল্টি ইউজার সফটওয়্যার এই দুটো বিষয় নিয়ে একটু আচ্ছা, মাল্টি যদি ইউজার হচ্ছে একসাথে 3-4 জন আমার কম্পিউটারটা ইউজ করতে পারবে। এটা আসলে হ্যাঁ মাল্টি সফটওয়্যারটা হচ্ছে মূলত অপারেটিং সিস্টেম, এগুলো অপারেটিং সিস্টেমের হচ্ছে ক্লাসিফিকেশনের মধ্যে পড়ে। একসাথে আপনি যে অপারেটিং সিস্টেমে 3-4 জন একসাথে কাজ করতে পারবেন সেটা হচ্ছে মাল্টি ইউজার অপারেটিং সিস্টেম। নর্মালি আপনার সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার, এগুলোতে একই সাথে 3-4 জনের কাজ করার দরকার হয়, 3-4 জন, 10 জন, 20 জন এরকম কাজ করার দরকার হয়, সেটা হচ্ছে মাল্টি ইউজার। আর মাল্টি টাস্কিং এটা আপনারটাই, আপনার কম্পিউটার বা আপনার মোবাইল ফোনও মাল্টি টাস্কিং, একসাথে একাধিক কাজ করতে পারে। যেমন ধরেন আপনি ভিএলসি প্লেয়ারে গান ছাড়ছেন, আপনি গানটাও শুনতেছেন, পাশাপাশি আপনি হয়তোবা একটা চিঠি লিখতেছেন অথবা একটা ছবি এডিট করতেছেন, একসাথে 2-3টা কাজ করতেছেন, সেটা হচ্ছে মাল্টি টাস্কিং। ক্লিয়ার কিনা? জি জি ক্লিয়ার। আর 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 একটা প্রশ্ন, যে বায়োস আর বুটিং হুম হুম হুম। এই দুইটা নিয়ে একটু কনফিউশন আচ্ছা, আর কি। বুটিং হচ্ছে কম্পিউটার চালু করার সম্পূর্ণ প্রক্রিয়াটা হচ্ছে বুটিং, ঠিক আছে? আর বুটিং এর একটা স্টেপ হচ্ছে বায়োস। আচ্ছা, যে একটা প্রশ্ন আসে যে কম্পিউটার চালু করার পরপরই কোনটি আগে হয়, কোন কাজটি, হ্যাঁ, বায়োস না বুটিং? এইটা একটু কম্পিউটার কনফিউশন চালু ছিল। করার পর ইমিডিয়েটলি জি ইমিডিয়েটলি বায়োস আসলে অ্যাক্টিভেট হয়। আর পুরো প্রক্রিয়াই তো বুটিং, শুরু থেকে ও শেষ আচ্ছা পর্যন্ত পুরাটা বুটিং। বুটিং এর ফার্স্ট স্টেপ হচ্ছে এই যে আপনি একটা পুশ বাটন সুইচে প্রেস করেন না কম্পিউটারটা চালু করার জন্য, ওই যে পুশ জি বাটনটা প্রেস করছেন, প্রেস করাটা হচ্ছে প্রসেসরটাকে চালু করা। তার প্রসেসরটা মানে চালু হওয়ার পরে, প্রসেসরটা পাওয়ার পরে বায়োস অ্যাক্টিভ, বায়োসটা কাজ করা শুরু করে। আর যদি বায়োস না থাকে তাহলে কি বুটিং অ্যান্সার করা যায়? বুটিং তো আসলে পুরো প্রক্রিয়া, এটা কোশ্চেন দেখে বোঝা যাবে আর কি। ও আচ্ছা আচ্ছা। আর চালু হচ্ছে করার যে প্রক্রিয়া পুরোটার নাম বুটিং। পরে যে পোস্ট করবে, পাওয়ার অন সেলফ টেস্ট করবে, ওএস র্যামে লোড করবে, সবই বুটিং এর অংশ, ও, আচ্ছা জি 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 কনফিউশন সবটা ক্লিয়ার। মিলেই বুটিং। আচ্ছা জি। তাহলে স্যার কি আমরা শেষ করতে? হ্যাঁ, বলেন প্রিভিয়াস স্যার। কোশ্চেন গুলো আমাদের হুম একটু হুম। সমাধান করে দিয়ে, ওইটা ধরলে হলে ইফেক্টিভ হবে বেশি। আচ্ছা প্লাস দেখি, এটা করে দেবো। সব তো করে দেওয়া সম্ভব না, ডিফিকাল্ট পার্ট গুলা করে দিব না, আর কি। যেগুলো ভাস্ট মানে খুব হুম হুম। ইম্পর্টেন্ট হ্যাঁ ওগুলো। হ্যাঁ হ্যাঁ, সেগুলা করে দিব, সমস্যা নেই। স্যার হ্যাঁ বলেন স্যার। আজকে তো আমরা স্যার অ্যালগরিদম নিয়ে সবকিছু করে ফেললাম স্যার। আমরা তো ফ্লোচার্ট নিয়ে স্যার কিছু তো করা মানে এত বেশি ব্যবহার করা হয়নি। ফ্লোচার্টের ব্যবহার কি কম স্যার? ফ্লোচার্টটা হচ্ছে কি অ্যালগোরিদম, মানে মূল কাজের যে নিয়মটা। ধরেন আপনি আমি দুইজনই একটা সফটওয়্যার বানাতে যাচ্ছি, সেই সফটওয়্যারের কাজ হচ্ছে লিপিয়ার কিনা। আমি সাধারণ ইউজার, আমি একটা বছরকে ইনপুট দিব, সে আমাকে আউটপুটে জানাবে বছরটা লিপিয়ার কি লিপিয়ার না। এখন আপনি সফটওয়্যারটা বানাবেন, তাহলে একটা বছর লিপিয়ার কি করলে হয় সেটা আপনার আগে থেকে জানতে হবে। মানে আগে থেকে যে আপনি জানবেন, আপনাকে জানানোর জন্য সহজ উপায় হচ্ছে অ্যালগোরিদম। কিন্তু অ্যালগোরিদম আপনার মাথায় যদি না ধরে, এই জন্য একটু ছক আকারে যদি আপনারা বুঝাই, বুঝতে সহজ হবে। অ্যালগোরিদমটাই সহজে বুঝার জন্য ছক আকারে প্রকাশ করাটা হচ্ছে মূলত ফ্লোচার্ট। তাহলে অ্যালগোরিদম বা নিয়ম কানুন শেখার জন্য ছক আকারে প্রকাশ করার উপায়ের নাম হচ্ছে ফ্লোচার্ট। বুঝছেন কিনা? ক্লিয়ার কিনা ভাই? জি স্যার। ওকে, তাহলে আমরা আজকের মতো একটু শেষ করতেছি। জি ইনশাল্লাহ ঠিক নেক্সট আছে ক্লাসে আবার দেখা হবে, আরো বেশি বেশি দেখা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। ইনশাআল্লাহ। ওকে, সি ইউ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।